আদ্রিকা, তুমি বুঝতে পারছো কি করতে গিয়েছিল ও? কি হতো যদি? যাই হোক, ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। মা বাবা জানতে পারলে ওকে এই মুহূর্তে বিয়ে দিয়ে দিবে, অথবা মেরে পদ্মায় ভাসিয়ে দেবে। আরে, আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। আদ্রিকা মুখ বাঁকিয়ে বলল, আমি কি কল্পনা করতে পেরেছি নাকি? আপনার কি মনে হয়? আর ওর বয়স কত বলুন তো? ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আপনার এখন এভাবে ওর উপর রাগ করে না থেকে হিমেলকে ধন্যবাদ জানানো উচিত, আর ওই বজ্জাতটাকে খুঁজে বের করা উচিত। আয়ান ভ্রু কুঁকচে বলল। কাকে খুঁজে বের করব? রাজীবকে? আদ্রিকা মাথা নেড়ে বলল, অ্যাঁ? ওর ব্যবস্থা হিমেল ইতিমধ্যে করে ফেলেছে বউ। বর্তমানে হাসপাতালে ভর্তি। আদ্রিকা অবাক হয়ে বলল। আয়ান মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আদ্রিকা লাফিয়ে উঠে বলে উঠল, উফ, তাহলে চিন্তা করছেন কেন? চলুন তো ঘুমিয়ে পড়ি। কাল সকালবেলা ঠান্ডা মাথায় কথা বলবো ওর সাথে। আর আপনি মেয়েটাকে আর কোনো বকাবকি করবেন না, ভয় পেয়ে গেছে অনেক। আয়ন কিছু বলল না। আয়ন কিছু বলল না। আজকের সকালটা খুব একটা ভালো ছিল না। ছিল থমথমে, যেন প্রকৃতিও সবার মনে ভরান্ত অবস্থা বুঝে গেছে। মৃদু বাতাসে এই গাছের পাতা নড়ছিল, কিন্তু তাতে কোনো সুর বাজছিল না। যেন প্রতিটি শ্বাসে বেদনা সুর লুকিয়েছিল। আকাশে মেঘের স্তব্ধ, আকাশে মেঘের স্তূপ। সূর্যের আলো ঠিকঠাক মতো আসতে পারছিল না। যেন সকালটা একরকম যেন সকালটা একদমই হাসি মাখেনি। রামিসা কালকে সারা রাত ঘুমাতে পারেনি। এখন সে তার হাতে ফোন নিয়ে হিমেলের নাম্বার ডায়াল করে পায়চারি করছে আর বিড়বিড় করে বলছে, করব নাকি করব না, না করা উচিত। আচ্ছা করি। আচ্ছা, উনি যদি রাগ করে, না তাও করি। কি করব, হাই আল্লাহ। সেই সকাল থেকে হীনমন্যতায় ভুগছে সে। কারণ রামিসা খুব করে চাচ্ছে হিমেলের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে এবং ধন্যবাদ জানাতে। হিমেল সকালে নিজের ঘরে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার চেহারায় এক ধরনের শান্তি ছিল, কিন্তু মনের ভেতরে চাপা রাগে স্রোত বইছিল। এমন সময় তার ফোনে লিংটন বেজে উঠল। ধীরে ধীরে ঘুমে ঘোর কাটিয়ে হিমেল চোখ মেলে দেখল, ফোনের পর্দায় ভেসে উঠেছে, পটলের রানী ইজ কলিং। আনমনে ঘুমে ঘরে সে হেসে ফেলল, কিন্তু গত রাতের কথা মনে পড়তেই আবারও মুখ ঝুলিয়ে দিল। তার রাগের তীব্রতা মনের মধ্যে অদৃশ্য হয়ে গেছিল ঠিকই, কিন্তু চেহারায় অভিমানী এক ঝলক স্পষ্ট হয়ে উঠল। ঘুমের মধ্যেই কলটা ধরল সে। ধরার পরে হিমেল বলে উঠল, কি চাই? হিমেলের ঘুমন্ত কণ্ঠস্বর একটু চমকে উঠল একটু চমকে উঠল রামিসা। কি মায়াবী লাগছে তার কণ্ঠটা। পরক্ষণে একটু ঢোক গিলে বলল, ইয়ে মানে আসলে একটা কথা। হিমেল চোখ বন্ধ রেখেই বলল। তোমার ভালের টং সাইডে রেখে কি বলবে ভালো? রামিসা নাক কুকচে ভাবল, ছি, লোকটা কি আজে বাজে কথা বলছে। মুখের ভাষা দেখো, কি জঘন্য। এখনো আমাকে রাগ দেখাচ্ছে, ফালতু একটা। কিন্তু মুখে বলল। আমার সাথে একটু দেখা করতে পারবেন প্লিজ? তার গলায় অনুরোধ স্পষ্ট ছিল। হিমেল কিছুক্ষণ নীরব রইল, যেন ভেবে পাচ্ছে না কি বলবে। তবে রামিসার কথায় কেন যেন রাগের আঁচটা কিছুটা কমে গেল। তবে সে কণ্ঠে কথাটা চিহ্ন রেখে বলল, কেন? তোমার সাথে দেখা করার মতো কি কিছু নেই? রামিসা যেন হতাশা মেশানো স্বরে বলল, প্লিজ একবার শুধু, আমার কিছু বলার আছে। আর কখনো দেখা করতে বলবো না, আজ শুধু। হিমেলের মনোভাব কিছুটা নরম হয়ে এলো, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। আসলে কাল তো হিমেলও তার সাথে খারাপ আচরণ করেছিল। এই কারণে হিমেলও একটু অনুতপ্ত হচ্ছে। কিছুক্ষণ পর গভীর নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যুবমৈত্রী পার্কে আসছে। বলেই ধপ করে ফোন কেটে দিল। ফোনটা রেখে হিমেল কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল, যেন নিজের মনের সঙ্গে লড়াই করছে। তারপর ধীরে ধীরে উঠে প্রস্তুতি নিতে শুরু করলো রামিসার সাথে দেখা করার জন্য। রামিসাকে কিছু বলতে না দিয়ে ফট করে কলটা কেটে দেওয়ায় তার একটু খারাপ লেগেছে।
কিন্তু এখন রাগ প্রকাশ করার সময় নেই। হিমেলের সাথে তার দেখা করাটা খুব জরুরি। তাই কোনো কিছু না ভেবে সে তৈরি হয়ে ঘর থেকে নিচে নামছে। ড্রয়িং রুমে দেখলো আয়ান সোফাতে বসে ল্যাপটপে কিছু করছে। সাথে সাথে রামেশের মুখটা অন্ধকার হয়ে গেল। সে এখন তার ভাইয়ের সামনে থেকে কিভাবে যাবে? এত কিছুর পর আয়ান কি তাকে বাড়ি থেকে বের হতে দেবে? তবুও সে মিনমিন করে সদর দরজার দিকে পা বাড়ালো। পেছন থেকে আয়ান আদুরে কণ্ঠে ডেকে ওঠে। রামিসা। রামিসা ফট করে পেছনে তাকায়, দেখে আয়ান তার দিকে নরম চোখে তাকিয়ে রয়েছে। রামিসা মাথা নিচু করে থাকে, তারপর বলে, কিছু বলবে ভাইয়া? আসলে একটু বাইরে যেতে চাচ্ছিলাম। আয়ান হাতের ইশারায় তাকে কাছে ডাকে। রামিসা এগিয়ে গিয়ে আয়ানের পাশে সোফায় বসে। আয়ান তার এক হাত ছোট বোনের মাথায় রাখে, তারপর আদুরে কণ্ঠে বলে ওঠে। মেরেছি বলে রাগ করেছিস বোন আমার? রামিসা টলমল চোখে তাকায় আয়ানের দিকে। সে তো একটুও রাগ করেনি, বরং সে চিন্তায় ছিল তার নিজের ভাইয়ের রাগের কারণে। আয়ানের আদুরে কণ্ঠ পেয়ে সে আরও বেশি দুর্বল হয়ে পড়ে। সাথে সাথে জড়িয়ে ধরে আয়ানকে আর বলে, একটু রাগ করিনি ভাইয়া, আমি তো ভুলও করেছি। আয়ানও তার বোনকে জড়িয়ে ধরে আর মাথায় হাত বুলিয়ে দেয়। আসলে কালকে রাতে সে একটু রাগ করলেও পরবর্তীতে আদ্রিকার কথা শুনে তার খুব খারাপ লেগেছিল। আসলে তো তার একটা মাত্র বোন, কখনো সে তার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে থাপ্পড় দিয়ে বসলো। কিছুক্ষণ পর আয়ান বলল, এমন কিছু করিস না রামিসা, যেটাতে তোর নিজের ক্ষতি হয়। তোকে তো আমরা সবাই অনেক ভালোবাসি। তোর কিছু হলে কিভাবে সহ্য করব বল? আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল যখন হিমেল আমাকে ফোন করে এসব বলেছিল। আর এমন করিস না কেমন? অন্তত নিজের জন্য না হলেও আমার জন্য ভাবিস। রামিসা আয়নের বুক থেকে মাথা দোড়ালো। দুজনে একই সাথেই থাকলো, যেন মাইলের ব্যবধানে তাদের মধ্যে। দুজনে একসাথে থাকলেও যেন মাইলের ব্যবধান তাদের মধ্যে। হিমেলের চোখে রাগের ছাপ স্পষ্ট। অন্যদিকে রামিসা মাথা নিচু করে নিজের ভুলের জন্য মনের ভিতরে অনুতপ্ত বোধ করছে। তাদের নীরবতা যেন এক অদৃশ্য ভারী পর্দা, যার ওপারেই পৌঁছানো যাচ্ছে না। রামিসা মুখে মৃদু ও কান্নার ছাপ, কিন্তু সে হিমেলের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এই নীরবতা ছিল কথার আর চেয়েও প্রখর, যা প্রতিটি মুহূর্ত তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছিল। একটু আগে রামিসা যুবমত্রী পার্কে এসে পৌঁছেছে। আয়ান তাকে বের হওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু সে এসে দেখে হিমেল আগেই পৌঁছে গেছে। রামিসা হিমেলের কাছে এসে তার সামনে দাঁড়ালো। হিমেল এমন ভাব করে থাকে যেন সে রামিসাকে চেনেই না। আজব, এইভাবে ইগনোর করার কী আছে? রামিসার ধন্যবাদ দেওয়ার আগে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল। রামিসা ধীরে ধীরে হিমেলের দিকে এগিয়ে যায়, যেন প্রত্যেকটা পা ফেলতে তার বুক কাঁপছে। তার চোখে অনুশোচনার ছাপ, গলার স্বর নরম, তবুও কাঁপা কাঁপা। আমি আসলে অনুতপ্ত, আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার কথা অগ্রাহ্য করে অনেক বড় ভুল করেছি। আমি ক্ষমা চাই আপনার কাছে। রামিসার ধীর কণ্ঠে বলে, মাথা নিচু করেই। তার কণ্ঠে বোঝা যায় কতটা কষ্ট পেয়েছে সে। চোখের কোণে জমে থাকা অশ্রু যেন কোনোভাবে আটকাতে পারছে না। হিমেল কিছুক্ষণ চুপ করে থাকে, চোখ সরিয়ে নেয়, কিন্তু রামিসার এই ভঙ্গিমা তার হৃদয়কে নাড়া দেয়। নয়তো তার রাগ এতটা গাঢ় ছিল না যে রামিসার এই অনুশোচনা মুছে দিতে পারবে। রামিসা আবারও বলে, আমি সত্যি দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। হিমেল এবার তেতে গিয়ে বলে, কি বোঝোনি তুমি? কি বোঝোনি তুমি আমাকে বলো তো? মানে একটা ছেলে তোমাকে এত রাতে শহরের বাইরে নিয়ে যেতে চাইলো, আর তুমি চিড়চিড় করে তার সাথে চলে গেলে। একবারও ভাবলে না যে ওর ভাবনাটা কি হতে পারে? তুমি এগুলো বোঝোনি? বোঝোনি তুমি রাজীব কেমন, ওর চাহনি কেমন, ওর ব্যবহার, ওর আচরণ, ওর চরিত্র বোঝোনি তুমি? রামিসা একটু বিরক্ত হলো। এসব কথা তো সে কালকে রাতেও বলেছে, আজ আবার বলার মানে কি? তাই সে এই একটু শক্ত হয়ে বলল। এমন করছেন কেন আপনি? কি সমস্যা আপনার? হিমেল এবার নিয়ন্ত্রণ হারিয়ে বলেই ফেলল, আমার সমস্যা কি? আমার সমস্যা জানতে চাস? শোন তাহলে, আমার সমস্যাটা হলো তুই। তুই আমার একমাত্র সমস্যা।
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিস আমাকে। রাতে ঘুমাতে পারি না আমি, জানিস? খেতে গেলে তোর কথা মনে পড়ে, বসতে গেলে তোর কথা মনে পড়ে, দাঁড়াতে গেলে তোর কথা মনে পড়ে, শুতে গেলে তোর কথা মনে পড়ে, ঘুমাতে গেলে তোর কথা মনে পড়ে, অফিসে কাজ করতে গেলে তোর কথা মনে পড়ে, আরে ভাই বাথরুমেতে গেলে পর্যন্ত তোর কথা মনে পড়ে। কেন? কেন মনে পড়বে তোর কথা আমার? তুই কেন আমার ভাবনাতে আসিস? কেন চোখ বন্ধ করলে আমি তোকে দেখতে পাই? বল তুই আমাকে। এগুলোই আমার সমস্যা, বুঝতে পেরেছিস? রামিসা অবাক হয়ে তাকিয়ে আছে। স্তব্ধ হয়ে গিয়েছে সে। সে এতটা অবুঝ নয় যে একটা ছেলে এসব কথাবার্তার মানে বুঝবে না। তবে সে এটুকু বুঝলো হিমেল মুখ ফুসকে এত কিছু বলে ফেলেছে। হিমেল আবারও ক্ষিপ্ত কণ্ঠে বলল, কেন? কেন এগুলো হয় আমার সাথে? আমার ভাবনাতে তুই কেন এত আসিস? তুই বল আমাকে, কেন এগুলো হয় বল। রামিসা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেভাবেই রোবটের মতো শুধু ঠোঁট নেড়ে বলে দেয়। কারণ আমি আপনাকে তাকে থামিয়ে দিয়ে হিমেল মাথা নেড়ে বলে, এক্স্যাক্টলি, ঠিক ধরেছিস। আমি তোকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আগে থেকে ভালোবাসি। তবে বুঝেছি কয়েকদিন আগে। অবশ্য তোর মতো গাদা এ জন্মে আর বুঝবে না। ভালোবাসা শব্দটা রামিসার কানে বারবার বাজতে থাকলো। ভালোবাসা? হিমেল তাকে ভালোবাসে? এও সম্ভব? রামিসা যখন অবাক হয়ে হিমেলের দিকে তাকিয়ে রয়েছে, তখন হিমেল আবারও বলে উঠল, আমি জানি না কিভাবে, কখন, কোথায়, কেন তোকে ভালোবেসে ফেললাম। কিভাবে হলো আমি কিচ্ছু জানি না, কিন্তু ভালোবেসে ফেলেছি। খুব বেশি ভালোবেসে ফেলেছি। পাগল হয়ে যাচ্ছি আমি। তুই আমায় পাগল বানিয়ে ছাড়বি। এরপরও পাবনা মেন্টাল হসপিটালে রেখে আসতে হবে আমাকে। আর এর জন্য দায়ী থাকবি তুই। অতিরিক্ত চমকে গেলে মানুষ মাঝে মাঝে প্যানিক অ্যাটাক করে। হয়তো বা রামিসাও একই হাল হলো। এত বড় শখকে নিতে না পেরে অজ্ঞান হয়ে গেল। হিমেলের বুকে ঢলে পড়ল। হিমেল চমকে গেল, সঙ্গে সঙ্গে আগলে নিল রামিসাকে। অস্থির হয়ে বলতে লাগলো, সিট। এই, এই মেয়ে, কি হলো তোমার? ভয় পেয়েছো? চোখ খোলো। এদিকে আয়ান সেই তখন থেকে আদ্রিকার পেছনে ঘুরছে। উদ্দেশ্য আদ্রিকার রাগ ভাঙানোর চেষ্টা। আসলে কাল রাতের বেলা আদ্রিকাকে পাত্তা না দেওয়ার জন্য আয়ান আজ ভুক্তভোগী। এমনকি ভোর রাগ ভাঙানোর জন্য আয়ান আজ অফিসেও যায়নি। আসলে এই বাড়ি একদম ফাঁকা। এটাই তো মোক্ষম সুযোগ একটু রোম্যান্স করার। কিন্তু তার বউ তো সেটা বুঝতেই চাইছে না। আদ্রিকার মতে গতকাল আয়ান তাকে পাত্তা দেয়নি, এর জন্য সে আয়নের এর সাথে আর কথা বলবে না। রামিসার মন খারাপ, এর জন্য এখনও এ বাড়িতে আছে, নইলে আজই সে বাপের বাড়ি চলে যেত। ছ্যা! আয়ান দুঃখী কণ্ঠে বলে উঠল। আদ্রিকা রাগী কণ্ঠে বলল, আমি এখন রান্না করছি, খবরদার ডিস্টার্ব করবেন না। রামিসা এসে খাবে। রান্না খারাপ হলে আমি এই প্রেসার কুকার আপনার মাথায় ভাঙবো বলে রাখলাম। এরপর বাপের বাড়ি চলে যাব। 7 দিনের আগে এই বাড়িতে আর ফিরবো না। আয়ান হতাশার কণ্ঠে টেনে টেনে বলল, বউ, তোমার এই অবলা স্বামীকে তুমি ইমোশনাল ব্ল্যাকমেইল করছো। আজ তোমায় ছাড়া ঘুমাতে পারি না বলে এভাবে বাপের বাড়ি যাওয়ার ভয় দেখাচ্ছ। এ তো ঘোর অন্যায়। এমন করে না সোনা, তোমার মাথা দেখছি খুব গরম হয়ে আছে। আচ্ছা চলো, ঘরে চলো, একটু আদর করে তোমার মাথা ঠান্ডা করে দেব। চলো। আদ্রিকা কটমাট করে তাকালো, তারপর তরকারি বাটি হাতে তুলে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে থাকলো। আয়ানও ঘুরে তার পেছনে যেতে যেতে বলল, ও বউ, কথা শোনো। আচ্ছা, আজ রাতে একটা ছোটোখাটো বাসরের আয়োজন করলে কেমন হয়? তোমার রাগ ভাঙানোর জন্য এইটুকু তো করাই যায়। সত্যি অনেক আদর করব। আমি তো তোমার ওই যে ড্রাগন কালারের লিপস্টিকটা এখনও টেস্ট করিনি, ওটাও আজ টেস্ট করতে হবে, বুঝলে? আদ্রিকা এবার ডাইনিং টেবিলে তরকারিটা শব্দ করে রেখে পেছনে ঘুরে কটমট করে বলল, চুপ, একদম চুপ করুন অসভ্য। ঠোঁটকাটা পুরুষ, নির্লজ্জ কথাবার্তা বললে আপনার এই লাগামহীন ঠোঁট দুটো আমি একদম সেলাই করে প্লাস্টার করে দিব। আয়ান ভয়ার্থ কণ্ঠে বলল, তা ঠিক আছে, কিন্তু তখন তাহলে আমি তোমায় চুমু খাবো কিভাবে? আদর করব কিভাবে? কথা বলবো কিভাবে?
আপনার সাথে যেখানে কোনো কথাই নেই আমার, সেখানে চুমু খাওয়া তো বিলাসিতা মাত্র। আবার শখ কত বাসর রাতের আয়োজন করবে। যান গিয়ে ভূতের সাথে বাসর করুন। কালকে রাতে যখন আমি আপনার কাছে গিয়েছিলাম, পাত্তা দিয়েছিলেন আমাকে। এখন কথা বলতে আসবেন না, আমার থেকে দূরে যান, একদম দূরে যান। সরে দাঁড়ান, 200 মিটার দূরে থাকবেন আমার থেকে। আয়ান অবাক হয়ে বলল, জীবনে না, এ তো অসম্ভব। তোমার থেকে আমি 2 ইঞ্চি দূরে থাকতে পারবো না বউ। আর তুমি 200 মিটারের কথা বলছো। আমি বলি শোনো, আমার কাছে এসো। এসো, একটু জড়িয়ে ধরি তোমাকে। আমার বুকে এসো, মাথায় একটু হাত বুলিয়ে দেই। দেখবে একদম সব রাগ গলে পানি হয়ে গেছে। আয়ন মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে, বিছানায় বসে আছে। সে সত্যি অনেক কষ্ট পেয়েছে, কারণ একটু আগে তার একমাত্র বউয়ের কাছে খুব বাজেভাবে প্রতারিত হয়েছে। একটু আগের ঘটনা। আয়নের লাগামহীন বকবকানি সহ্য করতে না পেরে আদ্রিকা হঠাৎ মুচকি হেসে আয়নের গলা জড়িয়ে ধরে। আয়ন অবাক হয়ে যায়। আদ্রিকা হঠাৎ এমন মুডে? আদ্রিকা আদুরে কণ্ঠে বলে, আপনি সত্যি আজকের রাতটায় আমায় দেবেন তো? আয়ন খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, হ্যাঁ, অবশ্যই বউ। শুধু আজকে রাত কেন, আমার জীবনের প্রত্যেকটা রজনী তুমিময় হয়ে উঠুক প্রিয়তমা। আদ্রিকা লাজুক হয়ে বলল। আচ্ছা, এক্ষুনি তাহলে ঘরে চলুন। আয়ন অবাক হয়ে বলল, এক্ষুনি? এই দুপুরে? আদ্রিকা বলল। আহা, রাতেও হবে আবার, সমস্যা কি? আয়ান তার বউয়ের এত রোমান্টিক রিয়াকশন হেলে দুলে ঘরে এর দিকে গেল। আজ বউকে ভালো করে পটাতে পেরেছে ভেবে সে নিজেকে বাহবা দিল। বাহ, এই ভর দুপুরে বউ পটে গেছে, আবার বলছে রাতেও আদর করবে। আহা, কি আনন্দ! কিন্তু তার এই চিন্তা ভাবনা 3 বালতি পানি ও হাফ কেজি আটা ফেলে তার ঘুষিটি বেগমের ন্যায় বউ ঘরের কাছে আসার সাথে সাথে তাকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দিল। আয়ন হকচকিয়ে গেল। ও মা, এটা কি হলো? আদ্রিকা নিজে ঘরে না ঢুকে শুধু তাকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল কেন? আয়ন কিছু বলার আগেই আদ্রিকা বাঁকা হেসে বাইরে থেকে জোরে করে বলল, আমি তাহলে যাই, আপনি রাত পর্যন্ত এখানে অপেক্ষা করুন আমার জন্য। আপনার জন্য একটা কাজও ঠিক মতো করতে পারছি না আমি। রামিসা বাড়িতে আসলে আপনার এই ঘরের দরজা খুলব। দুপুরে খাওয়ার পর আবারও এখানে এসে থাকবেন। আর আপাতত আপনি এই ভর দুপুরে ভূতের সাথে আপনার সো কল্ড বাসরটা সেরে নিন। আয়ান থমথমে মুখে বসে আছে। তার বউ এমনটা করতে পারলো? কিভাবে এত বড় বিশ্বাসঘাতকতা করলো? কষ্টে দুঃখে আয়ানের নিজেরই বাস দিয়ে পেটাতে ইচ্ছে করছে। সে তো আদ্রিকার কথা চালে পা দিয়েছে, তার আগেই বোঝা উচিত ছিল তার বউ এত তাড়াতাড়ি রোমান্টিক মুডে আসার বান্দা নয়। নিশ্চয়ই এর পেছনে রহস্য আছে। আয়ান মনে মনে বলল, বউটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। একবার কাছে পাই খালি, তারপর সব সুদে আসলে উসুল করে নিব। আমার সাথে প্রতারণা, বোঝাবো মজা। আমার অধিকার আমি কেড়ে নিয়ে আদায় করতে জানি বউ। আজ খালি ঘরে আসো তুমি। আদ্রিকা যখন টেবিলে খাবার গোছাতে ব্যস্ত তখন তার ফোন বেজে উঠল। হাত মুছে আদ্রিকা ফোনে দেখলো হিমেল কল করেছে। আশ্চর্য, এই সময় হিমেল? আদ্রিকা কলটা ধরে বলল, হ্যাঁ হিমেল, বলো। কেমন আছো ভাবি? সব ঠিকঠাক? এই তো মোটামুটি। তুমি কাল যা করলে, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবে হিমেল। এভাবে বলো না ভাবি। আচ্ছা, একটা কথা বলতে কল করলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। হিমেল একবার তার গাড়ির সিটে অজ্ঞান হয়ে পড়ে থাকা রামেশার দিকে তাকিয়ে বলল। হুম, ভাবি আসলে রামেশা আমার কাছে। আদ্রিকা গাছড়া ভাব নিয়ে বলল। জানি তো। হিমেল অবাক হয়ে বলল, তুমি জানো? তোমার বন্ধু জানে না, আমি জানি। রামিসা আমাকে যাওয়ার সময় বলে গেছে ও নাকি আসলে খুব গিল্টি ফিল করছিল এই কারণে। ও, কিন্তু ভাবি আরেকটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ইয়ে, তুমি আমাকে যে কাজটা কিছুদিন পর করতে বলছিলে সেটা আমি একটু আগেই করে ফেলেছি। আদ্রিকা ভুরু কুঁকচে বলল, হ্যাঁ ভাবি, আমি ওকে বলে ফেলেছি। আসলে হিমেল যে রামিসাকে আগে থেকেই পছন্দ করে সেটা আদ্রিকা জানতো। আমেরিকার নয়নতারার বিয়ের সময় হিমেল আদ্রিকাকে বলে দিয়েছিল।
প্রথমে আদিকা অবাক হলেও পরে খুশি হয়েছিল। নিঃশব্দে হিমেল রামেসার জন্য পারফেক্ট। আদিকা কপাল চাপড়ে বলল, আর কিছুদিন ধৈর্য ধরা যেত না হিমেল? আমি তোমার ভাইকে এখনো কিছু জানাইনি। ভাবি, আমি মুখ ফসকে বলে ফেলেছি। ও কি বলেছে? তোমার ননদ অজ্ঞান হয়ে গিয়েছিল ভাবি, এখন ওভাবে আছে। আদিকা হেসে ফেলল, তারপর বলল, আমি জানতাম এমনই হবে। আচ্ছা, তুমি ওর জ্ঞান ফিরাও আর বিকেলের আগে বাড়িতে দিয়ে যেও। দুপুরে না হয় একসাথে তোমরা খেয়ে নিও। আচ্ছা ভাবি। ফোন রেখে হিমেল অজ্ঞান হয়ে থাকা রামেসার দিকে তাকায় আর বিড়বিড় করে বলে, তুমি আমায় পাগল বানিয়েই দিয়েছো, সেহেতু আমারও উচিত দায়িত্ব সহকারে তোমার পাগল বানিয়ে দেওয়া। বলেই রামেসার মুখে পড়ে থাকা অবাধ্য চুলগুলো যত্ন সহকারে কানে গুঁজে দিল সে। ডাইনিং টেবিলে ফাটা বেলুনের ন্যায় চুপসে থাকা আয়নের দিকে তাকিয়ে আদ্রিকা বলে উঠল, কি হলো, আপনি খাচ্ছেন না কেন? রামেসা বাড়িতে আসবে না শুনে দুপুরে খাওয়ার জন্য আদ্রিকা একটু আগেই আয়নকে বদ্ধ ঘর থেকে বের হতে স্বাধীন করে দিয়েছে। আবার আয়ন খাবে না বললেও আদ্রিকা জোর করে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছে। কিন্তু আয়ন আদ্রিকার ওপর একরাশ অভিমান নিয়ে রয়েছে এবং তাই সে ঘাপটি মেরে বসে রয়েছে। সে মনে মনে পণ করেছে যে আদ্রিকা তাকে তার পাত্তা না দিলেও সে খাবে না। না মানে না, একদমই খাবে না। আদ্রিকা আবারও অকপট রেগে বলল, হাতে কি আলতা লাগিয়ে রেখেছেন? খাচ্ছেন না কেন? আয়ান চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, খাবো না আমি, তুমিই খাও। আমি খেলেই কি আর না খেলেই বা কি, কারো তো কিছুই যায় আসে না। শেষ কথাটা আয়ান আদ্রিকার দিকে চোখে তাকিয়ে বলল। আয়ানের বাচ্চামিতে আদ্রিকা এবার খিলখিল করে হেসে উঠল। আয়ান মুগ্ধ হয়ে দেখলো তার অর্ধাঙ্গিনী মিষ্টি হাসি। সে তো এই হাসির জন্য মরতেও পারে। অজান্তে আয়ানের এক হাত বুকের বাঁ পাশে চলে গেল। খানিক সময়ের জন্য ভুলে গেল নিজের রাগ অভিমান। আদ্রিকা হাসতে হাসতেই বলল, আপনি এমন বাচ্চামি করছেন কেন বলুন তো? এত ঢং কার কাছ থেকে শিখেছেন? এত ঢং না করে খেয়ে নিন তো। আজ বাড়িতে কেউ নেই, খাওয়া শেষে একসাথে বারান্দায় গিয়ে গল্প করব আমরা। নিজের নড়বড়ে রাগের কথা ভুলে গিয়ে আয়ন খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? মিস্টার চৌধুরী। আয়ন এবার খাবারে হাত দিতে গিয়েও দিল না। আদ্রিকার দিকে তাকিয়ে মিষ্টি এসে বলল। খাইয়ে দাও আমায়। আদ্রিকা ভ্রু কুকচে তাকাতেই আয়ন তড়িঘড়ি বলে উঠল, একটু আগে কিন্তু অনেক বড়সড় একটা প্রতারণা করেছো বউ। এখন খাইয়ে না দিলে আমি কখনোই ক্ষমা করব না, তোমায় বলে রাখলাম। আর ভুলে যেও না, স্বামীর ক্ষমা না পেলে তুমি বেহেশত পাবে না। বলেই গর্বের সাথে করাল ঝাঁকালো আয়ান। আপনি আমাকে বাসায় রেখে আসুন প্লিজ। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল রামিসা। হিমেল রামিসাকে অজ্ঞান অবস্থায় তাই ফ্ল্যাটে নিয়ে এসেছে। ফ্ল্যাটে সে একা থাকায় কোনো সমস্যা হয়নি। একটু আগে রামিসা জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে নিজেকে হিমেলের ফ্ল্যাটে আবিষ্কার করে প্রথমে অবাক হলেও নিজের অজ্ঞান হওয়ার কারণটা মনে পড়তেই লজ্জায় মরে যাচ্ছে সে। হিমেল তাকে ইনডাইরেক্টলি প্রপোজ করেছে ভাবতেই তার শরীর হিম হয়ে আসছে। অথচ হিমেলকে দেখে মনে হচ্ছে না সে যে এমন একটা বিরাট বড় কাজ করে ফেলেছে। সে তো নিজের মতো করে রামিসার জন্য বিছানার পাশে দাঁড়িয়ে কফি তৈরি করছে। রামিসার কথা শুনে হিমেল দুধে কফি গোলাতে গোলাতে বলল। বিকেলে দিয়ে আসবো। রামিসা অস্বস্তিতে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে আর ভাবছে লোকটা এত স্বাভাবিক হয়ে আছে কেন? একটুও সংকোচ নেই নাকি? হিমেলের জায়গায় অন্য কেউ এইভাবে হিমেলের জায়গায় অন্য কেউ এইভাবে নিজেই তাকে ফ্ল্যাটে তুলে আনলো। রামিসা ভয়ে আতঙ্কে শেষ হয়ে যেত। কিন্তু হিমেলের ফ্ল্যাটে এসে রামিসা কোনো ভয় কোনো রকমই পাচ্ছে না, বরং অদ্ভুত এক লজ্জায় অনুভূতি করছে। ইচ্ছে করছে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। অন্য কেউ হলে সে চেঁচিয়ে বলতো, শালা লুচ্চা, আমাকে বাড়িতে দিয়ে আয় হারামজাদা। কেন এনেছিস সেখানে আমাকে? তোর বাড়িতে আমি কেন বিকেল পর্যন্ত থাকবো বে? কিন্তু আফসোস হিমেলকে সে এমন কিছু বলতে পারছে না। কেন জানি সেই রকম উদ্ভট আচরণ আসছে না। তার কণ্ঠটাই যেন স্তব্ধ হয়ে আছে।
এমন কেন হচ্ছে সেটা রামিসা নিজেও বুঝতে পারছে না। হিমেল হঠাৎ কফিটা রামিসার দিকে এগিয়ে দিয়ে বলল, জানি এই বর দুপুরে কফি খাওয়াটা অদ্ভুত, কিন্তু আপাতত এটা খেয়ে নাও। আমার রান্না হয়ে গেছে, খাবারটা গড়েই আনছি। কফিটা খাওয়ানোর কারণ যাতে হুটহাট অজ্ঞান না হয়ে যাও। ধরো। রামিসা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এই লোক তার অজ্ঞান হওয়া যাওয়া নিয়ে ইয়ার্কি মারছে। হিমেল এবার ধমকে উঠল। কি হলো ধরো? রামিসা এবার তড়িঘড়ি করে নিতে গেল মগটা। লোকটা আজব তো। রামিসা এবার তড়িঘড়ি করে ধরে নিল মগটা। লোকটা আজব তো, এইভাবে কেউ ধমকে ওঠে? হিমেল ঘর থেকে বের হতে গিয়েও পিছনে ঘুরে বলে উঠল, টেনশনের কিছু নেই। ভাবিকে আমি বলে দিয়েছি যে তোমার যেতে দেরি হবে। আয়নকেও ভাবি সামনে নেবে, ভাবি সব জানে। বলেই হিমেল ঘর থেকে বের হতে নিল, কিন্তু রামিসা চেঁচিয়ে ডেকে উঠল। শুনুন, হিমেল তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো। কিছু বলবে? রামিসা বড় একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে বলে উঠল, আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। বলেই রামিসা চোখ খিচে বন্ধ করলো। হিমেল ভ্রু কুঁকচে বলল। মানে? রামিসা একটা শুকনো ঢোক গিলে বলল, আমি আমি আপনাকে ভালোবাসি না। রামিসা ভাবলো এবার একটা বড়সড় ঝড় উঠবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে হিমেল ঠান্ডা গলায় বলে উঠল। তো কাকে ভালোবাসো? রাজীবকে? রামিসা চমকে উঠে বলল। ছি ছি, না, ওর মতো জানোয়ারের প্রতি কোনো অনুভূতিই নেই। হিমেল এবার দুই হাত বুকে গুজে বলল। তবে? রামিসা বিছানায় চাদর খুঁড়তে খুঁড়তে বলল। আপনি বুঝতে পারছেন না। ভাইয়া জানতে পারলে আপনি ভাইয়া বেস্ট ফ্রেন্ড, এটা সম্ভব না। ভাইয়া ভুল বুঝবে আপনাকে। হিমেল এবার ফিক করে হেসে ফেলল, যেন তাকে এবছরে সেরা জোক শোনানো হয়েছে। রামিসা তাকিয়ে রইল হাসতে থাকা হিমেলের দিকে। লোকটাকে হাসলে তো বেশ লাগে, এভাবে সবসময় তো হাসতে পারে, অথচ না হেসে মুখটা গরুরার মতো করে রাখে। ওনার হাসিটা এত সুন্দর, কই আগে তো খেয়াল করেনি? নাকি আজকে হিমেলের দিকে ভালো করে তাকালো? হিমেল হঠাৎ হাসি থামিয়ে রামিসার দিকে তাকালো। রামিসা মাথা নামিয়ে ফেলল। হিমেল এবার বাঁকা এসে সিরিয়াস ভঙ্গিতে বলে, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে খুব ভালো করে চিনি পটলের নানি। আয়ান শুধু আমার বেস্ট ফ্রেন্ড নয়, ও আমার ভাই। আমি কিছু চাইবো আর সেটা আয়ান দেবে না, এরকম কখনো হয়নি। ছোট থেকেই আমরা একে অপরের জন্য জানটাও দিতে প্রস্তুত। আর তাছাড়া তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি শুধু বলো তুমি কি চাও, বাকিটা আমি দেখবো। রামিসা এবার চমকে গেল, মাথা নিচু করে চুপ করে রইল। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে নিজেও বুঝতে পারছে না হিমেলের প্রতি তার অনুভূতি আসলে কেমন। লোকটার প্রতি ঘৃণা শব্দটা মাথায় আনলেই বুকটা মোচড় দিয়ে ওঠে, আবার ভালোবাসার শব্দটা মাথায় আনলে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। উফ, কি এক যন্ত্রণা! দোটানায় পড়ে গেল রামিসা। রামিসাকে নীরব দেখে হিমেল বাঁকা এসে ঘর থেকে বেরিয়ে গেল। সে নিজেও জানে যে রামিসার পেটে এখন বোম ফাটালেও কোনো কথা বের হবে না। হিমেলকে এভাবে বাঁকা এসে বেরিয়ে যেতে দেখে রামিসা কিঞ্চিত চিন্তায় পড়ল। লোকটা কি রাগ করলো নাকি আবার? মিস্টার চৌধুরী, আপনি কি এখনও রাগ করে আছেন? দুষ্টুমি স্বরে বলে উঠল আদ্রিকা। আয়ান মুচকি এসে আদ্রিকার কোমর টেনে বলল, একদমই না, কোনো প্রশ্নই ওঠে না রাগ করার। বউ আমার এত আদর করে একটা চুমু দিল, রাগ করে থাকা যায় নাকি? আদ্রিকা এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, গ্রেট। এবার তাহলে একটা কথা বলি আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আয়ান কপালে ভাঁজ ফেলে বলল, ফট করে এমন সিরিয়াস হয়ে গেলে কিভাবে বউ? এই নিয়ে রোমান্টিক মুডে ছিলে, তোমার উপর কি গিরগিটি রাতটা ভর করেছে? আদ্রিকা বিরক্তিকর দৃষ্টিতে তাকালেই আয়ান তড়িঘড়ি করে বলে উঠল, ওকে ওকে ফাইন, বলো কি গুরুত্বপূর্ণ কথা বলবে। এবার আদ্রিকা একটু সময় নিয়ে বলল, আসলে দেখুন, রামিসা তো বড় হয়েছে। আই মিন, দেখলেনি তো মেয়েটা আবেগে পড়ে কি করতে যাচ্ছিল। তাই বলছিলাম ওকে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? বিয়ের পরেও তো পড়াশোনা করা যাবে। আয়ান বলল, ঠিকই বলেছ, কিন্তু আয়ানকে বলতে না দিয়ে আদ্রিকা বলল,
আরে আগে শুনুন না, ওই যে হিমেল আছে না, হুম। আদ্রিকা ঢোক গিলে বলল। আসলে হিমেল রামিসাকে পছন্দ করে, না মানে পছন্দ না, এক কথায় ভালোবাসে। আদ্রিকা ভাবলো এক্ষুনি আয়ন চেঁচিয়ে বলবে, কি, এটা কিভাবে সম্ভব? হিমেল এভাবে আমার বোনের ওপর নজর দিতে পারলো? কিন্তু কিন্তু কেন জানি আবারও আদ্রিকার ভাবনাকে ভুল প্রমাণিত করে আয়ান মুচকি এসে বলল। হুম, তো আমি তো জানি, বা তুমিও জানো। আদ্রিকা অবাক হয়ে বলল। আপনি জানেন মানে? হিমেল তো আপনাকে বলেনি। আয়ান অমায়িক হেসে আদ্রিকার নাক টেনে বলল। তোমার কি মনে হয় বউ, আমার বেস্ট ফ্রেন্ডের মনের কথা আমি জানবো না? সে তো অনেক দিন আগে থেকেই রামিসাকে ভালোবাসে, কিন্তু ও নিজের অনুভূতি নিয়ে নিজেই বিভ্রান্তিতে ছিল। ও নিজেও জানতো না যে ও কখন রামিসাকে ভালোবেসে ফেলেছে, এই কারণে বোঝেনি। কিন্তু রাজীবের বিষয়টা জানার পর ও অনেক জেলাস হয়, আর তখন ও নিজের অনুভূতি সম্পর্কেও নিশ্চিত হয়। তবে আমি তো অনেক দিন আগেই ওর মন বুঝে গিয়েছি। আফটার অল, উই আর বেস্ট ফ্রেন্ডস। গাড়ির মধ্যে একটা নিস্তব্ধ ছড়িয়ে আছে, যেন শব্দ চেয়ে অনুভূতিগুলো গভীর হয়ে উঠেছে। বাইরের দৃশ্যগুলো দ্রুত পেরিয়ে যাচ্ছে, কিন্তু হিমেল তো রামেসার মধ্যে ভেতরে অস্থিরতা যেন সময়কে থমকে দিয়েছে। বিকালের দিকে হিমেল রামেসাকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আদ্রিকা হিমেলকে কল করে জানিয়েছে যাতে হিমেল রামেসাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। তখন থেকেই তারা একে অপরের সাথে কথা বলেনি। রামেসা চুপ ছিল লজ্জায়, আর হিমেল চুপ ছিল চিন্তায়। আসলেই সে ভেবে দেখল যে আয়ানকে জানানো খুব একটা সহজ কাজ হবে না। রামেসার হাতে আঙুল গাড়ির কাছের জানালার ধারে আলতোভাবে স্পর্শ করছে। তার চোখ বাইরে, কিন্তু মন হিমেলের দিকে। হিমেল স্টিয়ারিং ধরে থাকলেও মাঝে মাঝে রামেসার দিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু মুখে কোনো কথা নেই। হালকা একটা শ্বাসের শব্দ ছাড়া চারপাশে আর কিছু শোনা যাচ্ছে না। দুজনের মনের ভেতরে ভালোবাসার গভীরতা, কিন্তু অপ্রত্যাশিত সেই ভালোবাসা যেন গাড়ির বদ্ধ বাতাসে চেপে বসেছে। থাক না এমন কিছু নীরবতা, যা জীবনে এক অধ্যায়ে সোনালি অক্ষরে গাঁথা থাকা আজীবন। এদিকে আবার আয়ান আর আদ্রিকা মিলে প্ল্যান করেছে যে আয়ান যে সব জানে সেটা হিমেল ও রামিসাকে এক্ষুনি জানতে দেবে না। একটু না ঘোরালে কিসের ভালোবাসা? গাড়ি আয়ানদের বাড়িতে এসে থামলে রামিসার মনটা যেন হঠাৎ ভালো হয়ে ওঠে। কিছু একটা বলার ইচ্ছা হয়েছিল, কিন্তু ঠোঁটের কাছে এসে সেই কথা আটকে যায়। হিমেল রামিসার দিকে একবার তাকিয়ে গাড়ির দরজা খুলে দেয়। রামিসা ধীরে ধীরে গাড়ি থেকে নামতে শুরু করে। পায়ের নিচে মাটির স্পর্শ পেলেই মন যেন তখনও গাড়ির ভেতরে, হিমেলের কাছে। কি হলো তার? এমন লাগছে কেন? কেন এই লোকটার কাছ থেকে এখন যেতে ইচ্ছা করছে না? উত্তর জানা নেই আপাতত। হিমেল কিছুটা অস্বস্তি নিয়ে তাকিয়ে থাকে, কিন্তু মুখে একটাও শব্দ আসে না। চোখে চোখ পড়তেই দুজনের মাঝে যেন এক গভীর সংলাপ হয়, অথচ তা মুখে বলা হয়নি। রামিসা এক পা দু পা এগিয়ে যায়, কিন্তু মনে হয় যেন প্রত্যেকটি পদক্ষেপে কিছু একটা ফেলে যাচ্ছে, যা আর ফিরে পাবে না। হঠাৎ পেছন থেকে হিমেল ডেকে ওঠে। রামিসা। রামিসা থমকে দাঁড়ালো। এই প্রথম হিমেল রামিসার নাম উচ্চারণ করলো। তার নাম ধরে ডাকলো। হিমেলের মুখে নিজের নাম শুনে রামিসা স্তব্ধ হয়ে গেল। এ কেমন মিষ্টি অনুভূতি! তার নামটা এই লোকটার মুখে এত সুন্দর লাগছে কেন? ঘুরে দাঁড়ালো মেয়েটা, সাথে সাথে মুখোমুখি হলো এক তীক্ষ্ণ ঈগলের ন্যায় চোখের জোড়ায়। হিমেল অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। রামিসা অস্বস্তি নিয়ে বলল, কিছু বলবেন? হিমেল বাঁকা এসে বলল, তেমন কিছু না, শুধু একটা কথা মনে রেখো মেয়ে, তুমি চাইলেও তুমি আমার, তুমি না চাইলেও তুমি আমার। তোমার ইচ্ছা থাকলেও তুমি আমার, এমনকি তোমার ইচ্ছে না থাকলেও তুমি আমার। সব সময়, সর্বদা, প্রত্যেক ক্ষণে, প্রত্যেকটি মুহূর্তে তুমি আমার, শুধুই আমার। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না হিমেল। ইঞ্জিন স্টার্ট করে ঝড়ের গতিতে
সাই সাই করে ধুলো উড়িয়ে চলে গেল। পেছনে ফেলে গেল এক স্তব্ধ উৎসুক চোখজোড়া। আয়ান বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ আদ্রিকাকে তড়িঘড়ি করে ঘরে ঢুকতে দেখে আয়ান বলে উঠল, কি হলো বউ, এত তাড়াহুড়ো করে ঘরে ঢুকছো যে? এত তাড়া কিসের? রোমান্স করার মোড এসে গেছে নাকি? আদ্রিকা যতটা উসকুস হয়ে ঘরে এসেছিল, আয়নের কথায় ঠিক ততটা চুপসে গেল। অসভ্য পুরুষ, নিজের মতো সবাইকে ভাবে। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। এই জন্মে আর বদলাবে না। আদ্রিকা মুখ কুকছে বলল, এত প্রয়োজনীয় একটা কথা বলতে এসেছিলাম, মুডটাই নষ্ট করলেন তো। নিজের মতো আমাকে ভাবেন। আরে আরে, কি যে বলো বউ। সরি সরি। আচ্ছা বলো, কি বলতে এভাবে ডাকাতের মতো ঘরে ঢুকলে? শুনুন, রামিসা বাড়িতে এসেছে একটু আগে। তাই নাকি? ভালো তো। আদ্রিকা বিরক্ত স্বরে বলল, আরে আগে শুনুন ভালো করে। একটু আগে কলিং বেল বাজলে আমি গিয়ে দরজা খুলে দেখলাম রামিসা এসেছে। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, মেয়েটার মুখটা পুরো বাংলার পাঁচের মতো ছিল। এমনভাবে ছিল যেন মেয়েটার, উফ, আমি আপনাকে বোঝাতে পারছি না। ওর মুখটা একদম ঝুলে ছিল জানেন। আয়ান চোখ পিটপিট করে বলল। আদ্রিকা আবার ইচ্ছা করলো স্যানিটাইজার খেয়ে আত্মহত্যা করতে। তাকে কি বোঝাচ্ছে? আদ্রিকার চোখ কপালে তুলে পড়ল। আপনি কি বোকা? বুঝতে পারছেন না বিষয়টা? আয়ান দুহাত মাথা দৌড়ালো, যার অর্থ সে আসলে বুঝতে পারছে না। রামিসা যে হিমেলের সাথে দেখা করতে গেছে সেটা একটু আগেই রামিসা বলে দিয়েছে আয়ানকে। তাও সে বুঝছে না। আদ্রিকা আশেপাশে তাকিয়ে আয়ানের একদম কাছে এলো, ফিসফিস করে বলল, আমার মনে হয় রামিসাও হিমেলকে ভালোবাসে, কিন্তু এখন সেও বিভ্রান্তিতে ভুগছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি হিমেলকে সরি বলেছ? হিমেলের কথা বলতেই কেমন করে যেন তাকালো ও। আয়ান তখনও আদ্রিকার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। মেয়েটা কি বলার চেষ্টা করছে? আদ্রিকা আরেকটু ফিসফিস করে বলল, আমার মনে হয় এভাবে হবে না। আমাদেরকে একটু সাহায্য করতে লাগবে। আমাদের সাহায্য ছাড়া ওদের এই রেষারেষি ঠিক হবে না। ওরা দুজনেই নিজেদের মতো করে ভেবে আছে। আমার মনে হয় আমাদের সাহায্য করাটা দরকার। এমন কিছু একটা করতে লাগবে যাতে দুজন দুজনকে কনফেস করতে বাধ্য হয়। যদিও ইতিমধ্যে হিমেল নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলেছে, কিন্তু আপনার বোনের ভালোবাসা প্রকাশ করাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আয়ান আবার নিজের ল্যাপটপটা বন্ধ করে বিছানার সাইডে রেখে বলল, বউ আমার, যেভাবে তুমি মানুষের ভালোবাসার কথা ভাবছো, সেভাবে যদি তুমি আমার ভালোবাসার কথা ভাবতে, তাহলে এতদিনে আমার ডজন খানেক বাচ্চা কাচ্চা হয়ে যেত। রাতে খাবারের সময়ও আদ্রিকা লক্ষ্য করলো রামেশের মনটা খুব একটা ভালো নেই। সে একদিনে খাবারের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু কোনো রকম খাবার খাচ্ছে না। আয়ান এবার আমি তাকে উদ্দেশ্য করে বলল, খাবারের কোনো সমস্যা হয়েছে রামিসা? খাচ্ছিস না কেন? আয়নের কথায় রামেশের হুঁশ এলো। সে তৎক্ষণাৎ মাথা দুদিকে নেড়ে বলল, না না ভাইয়া, খাবার ঠিক আছে, সুন্দর হয়েছে খাবার, খাচ্ছি তো। রামেশা এলোমেলো কথায় আদ্রিকা মুচকি হাসলো। এরপর আয়নের দিকে আজ চোখে তাকালো আর ইশারা করে কিছু একটা বোঝালো। আয়ন বিজ্ঞবের মতো উপর নিচে মাথা নাড়ল। একটু পরে আয়ন আদ্রিকাকে উদ্দেশ্য করে বলল, আদ্রিকার তরকারির বাটিটা রামেশার দিকে এগিয়ে দিতে দিতে বলল, বড় মা নাকি খুব অসুস্থ, এ কারণে মা বলল আরও কিছুদিন থাকবে গ্রামে। আয়ন মাথা নেড়ে বলল, ও আচ্ছা, মা বাবা আসলেই আমরা তাহলে পাত্র দেখতে যাই নাকি? এর মধ্যে আমি ওই ঘটকের সাথে আলাপ আলোচনা সেরে নেই। আদ্রিকা বলল। হ্যাঁ, সেটাই ভালো। আয়নের কথায় রামেশা টনক নড়ল। কার পাত্র? কিসের ঘটক? রামেশা উৎসুক হয়ে বলল, কিসের ঘটক ভাইয়া? কার জন্য পাত্র দেখতে যাবে? আয়ন আয়েশ করে চিকেনের লেগ পিস চিবাতে চিবাতে বলল। ও মা, কার আবার? তোর? অমনি রামেশার খাওয়া বন্ধ হয়ে গেল। প্রাণহীন তাকিয়ে রইল আয়নের দিকে। অতি কষ্টে কয়েক পলক ফেলে কাপা কণ্ঠে বলল, আমার মানে? আদ্রিকা মিষ্টি এসে বলল, তোমার মানে আমার কিউট ননদের। কেন জানি রামেশার মনে এবং মস্তিষ্কে এখন হিমেলের কথাগুলো ভাসছে। বারবার কানে বাজতে লাগলো সেই কথাগুলি।
শুধু একটা কথা মনে রেখো মেয়ে, তুমি চাইলেও তুমি আমার, তুমি না চাইলেও তুমি আমার, তোমার ইচ্ছা থাকলেও তুমি আমার, এমনকি তোমার ইচ্ছে না থাকলেও তুমি আমার, সব সময় সর্বদা প্রত্যেকক্ষণে প্রত্যেকটি মুহূর্তে তুমি আমার, শুধুই আমার। রামিসার হাত কাঁপতে শুরু করলো। কেমন অদ্ভুত অনুভূতি আসছে। আচ্ছা, লোকটা তো তাকে নিজে বলে সম্বোধন করেছে, তাহলে নিশ্চয় এ বিয়ে হতে দেবে না, তাই না? কিন্তু তখন কি ভাইয়া আর ওনার মধ্যে দ্বন্দ্ব লাগবে? এসব ভেবেই এসির মধ্যেও রামিসা ঘামতে শুরু করলো। অস্বাভাবিক অস্থিরতা কাজ করছে মনের ভেতরে। রামিসার এমন অস্থিরতার চোখ এড়ালো না আয়ান ও আদ্রিকার। তারা একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রামিসার ঘরে সে রীতিমতো পায়চারি করছে, কিছুতেই অস্থিরতা কমাতে পারছে না। মম বাপি বাড়িতে এলেই আয়ান পাত্র দেখতে যাবে। কথাটা মনে পড়লেই বুকটা কেন জানি ধক করে উঠেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। বরাবরের মতোই এবার কঠিন একটা সময় বেস্ট ফ্রেন্ড মনির কথা মনে পড়ল। দেরি না করে দ্রুত ফোন হাতে নিয়ে কল করলো মনিকে। কিন্তু কলটা ধরার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষেরই কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? রামিসা থমকে গেল। হুম, মনির কল কোনো এক ছেলে ধরেছে। সে থমকে যায়নি, সে তো থমকে গিয়েছে, কারণ এই কণ্ঠটা তার খুব চেনা। আগুন তো আবারও বলল। কে বলছেন? কথা বলছে না কেন? এবার রামেশের মাথায় বাজ পড়ল। এই কণ্ঠস্বর তো, হ্যাঁ, এই কণ্ঠস্বর হিমেলের। সে তার কণ্ঠস্বর শুনতে ভুল করবে না। মনির কলে হিমেল কেন ধরেছে? হিমেল কি তাহলে মনিকে চেনে? আর চিনলেও এত রাতে ওরা একসাথে আছে কেন? তাহলে কি তাদের মধ্যে সম্পর্ক আছে? তবে কি হিমেল তার সাথে মজা করলো? তার বলা প্রত্যেকটা কথা কি তাহলে সব মিথ্যা, সব নাটক, সবই অভিনয়? রামিসার বুক ফেটে কান্না আসলো। সাথে সাথে কলটা কেটে দিল সে। এদিকে হিমেল বিরক্তিকর এর সাথে ফোনটা কান থেকে নামালো। আজব পাবলিক তো, ফোন দিল অথচ কথা বলল না। খানিকক্ষণ বাদে মনি বাথরুম থেকে বেরিয়ে এলো। হিমেল বলল, কিরে, কে তোকে এত রাতে ফোন দেয়? মনি বলল, কে ফোন দিয়েছে? জানি না, আমি কল ধরেছিলাম, কথা বললো না, কেটে দিয়েছে। বলেই ফোনটা মনির দিকে এগিয়ে দেয়। মনি ফোনটা হাতে নিল। আরে, এটা তো রামিসার নাম্বার। আসলে রামিসার সাথে ঝগড়া হওয়ার কারণে মনি তার নাম্বারটা ডিলিট করে দিয়েছে। এর জন্য রামিসার নাম্বারটা সেভ করা ছিল না, আর ফোনের স্ক্রিনে বেশি ছিল আননোন নম্বর। মনি চমকে গিয়ে এক হাত মাথায় দিয়ে বলল, হায় আল্লাহ, ভাইয়া তুমি কি কথা বলেছিলে নাকি? হ্যাঁ, কেন? মনি কপাল চাপড়ে বলল, আরে ওটা তো রামিসার নাম্বার। হিমেল চমকে গেল। বলে কি এই মেয়ে, রামিসার নাম্বার মানে? ফট করলো হিমেল। মনির হাত থেকে ফোনটা নিয়ে নাম্বারটা দেখলো। এ তো আসলে রামিসার নাম্বার। সে এটা খেয়াল করলো না কেন? শিট। আসলে রামিসা বেস্ট ফ্রেন্ড মনি হলো হিমেলের ছোট বোন, কিন্তু রামিসা সেটা জানে না। হিমেল তার কাজের জন্য বাড়িতে থাকে না, নিজে ফ্ল্যাটে থাকে। সেই কারণে রামিসা জানে না যে মনির একটা বড় ভাই আছে, আর সেটাই হিমেল। কিন্তু মনি ঠিকই জানে সেটা, আর হিমেলের অনুভূতির কথাও জানে। এমনকি রাজীব রামিসাকে তুলে নিয়ে যাবে এই বিষয়টাও রামিসা একমাত্র মনিকেই জানিয়েছিল, আর মনি হিমেলকে জানিয়ে দিয়েছিল। এই কারণেই হিমেল সঠিক সময়ে রামিসাকে বাঁচাতে পেরেছে। এই কারণে হিমেল সঠিক সময়ে রামিসাকে বাঁচাতে পৌঁছে যেতে পেরেছিল। হিমেল এটা লুকিয়ে রেখেছিল যে মনি তার ছোট বোন হয়। তবে আয়ান এটা জানতো। একমাত্র মনিকে দিয়েই তো হিমেল রামিসার সব খবর খবরাখবর পেত। হিমেল আজ নিজের মায়ের চোরাচুরিতে বাড়িতে এসেছিল, কিন্তু সে বাড়িতে এসে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হবে জানলে বাড়িতেই আসতো না। এবার ধরা পড়ে যাবে, সে ভাবতেই পারেনি। এভাবে ধরা পড়ে যাবে সে ভাবতেই পারেনি। মনে ভয়াত্মক কণ্ঠে বলে উঠল, ভাইয়া, রামিসা আবার ভুল বুঝলো না তো? ও তো জানে না যে আমি তোমার বোন। হিমেল কিছু বলল না। কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে আদ্রিকাকে কল করলো। কল ধরলেই হিমেল বলে উঠল, ভাবি, শেষবারের মতো একটা সাহায্য করবে?
দুদিন পর। এই দুদিনে হিমেল হাজারবার রামিসাকে কল করেছে, কিন্তু রামিসা কল ধরেনি। এটা রাগ নাকি অভিমান সে জানে না, কিন্তু এই বহুরূপী মানুষের সাথে সে আর একটা কথা বলবে না। মনের নম্বরটাও রামিসা ব্লক করে দিয়েছে। সকাল সকাল হিমেলকে বাড়িতে আসতে দেখে আদ্রিকা অবাক না হয়ে পারল না। হিমেল, তুমি এত সকালে? হিমেল মাথা চুলকে বলল, ভাবি, আয়ান বাড়িতে আছে? না, আজ অফিসে মিটিং আছে, তাই তাড়াতাড়ি চলে গেছেন উনি। তুমি ভেতরে এসো। হিমেল বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি, রামিসা ঘরে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ওর কিছু হয়েছে নাকি বলো তো? 3 দিন ধরে মুখটা ঝুলিয়ে রেখেছে আবার। হিমেল ভ্রু কুঁকচে বলল। আবার কি ভাবি? আদ্রিকা একটু ধীরে ধীরে বলল, আসলে তোমার বন্ধু ঠিক করেছিল যে বাবা মা বাড়িতে আসলে আমরা রামিসার জন্য পাত্র দেখতে যাব। আমরা রামিসাকেও বিষয়টা জানিয়েছিলাম। আমি তো তোমার বিষয়টা জানি, এই কারণে আমিও মজা করে ওনার সাথে তাল মিলিয়ে বলেছিলাম যে আমরা ছেলে দেখতে যাব। অবশ্য এটা একটা যাই হোক, কিন্তু এটার জন্য রামিসা প্রথমে মন খারাপ করেছিল, তবে কোনো এক কারণে গতকাল ও আমাদের ঘরে এসে বলে গিয়েছে যে ও নাকি বিয়েতে রাজি। হিমেল বিষয়টা বুঝতে পেরে বলল। একটু ভুল বোঝাবুঝি হয়েছে ভাবি, ও আমার ফোনও ধরছে না। হিমেল এবার একটু নমনীয় হয়ে বলল, আচ্ছা ভাবি, তুমি অনুমতি দিলে আমি একটু রামিসার ঘরে যেতাম, শুধু কথা বলতাম আর কি। আদ্রিকা এবার রামিসার ঘরের দিকে তাকিয়ে পড়ল। যাও, সমস্যা নেই। হিমেল কৃতজ্ঞতার হাসি হেসে ওপরে রামিসার ঘরের দিকে পা বাড়ালো। নিশ্চয়ই আজ রামিসার খবর আছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে লেপ্টে রয়েছে রামিসা। দুপাশে দু হাত দিয়ে তার ওপর ঝুঁকে রয়েছে হিমেল। খুবই ভয়ানক এক অবস্থা। রামিসার হৃৎপিণ্ড জোরে জোরে ঢোল পেটাচ্ছে। এভাবে ঝুঁকে আছেন কেন উনি? হিমেলের চোখ দিয়ে দুটো লাল হয়ে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে গত 2 দিন তার খুব একটা ভালো কাটেনি। এবার রামিসার করা ঘাট তারামিতে রাগ হচ্ছে। একটু আগেই হিমেল ধপধপ করে রামিসার ঘরে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। রামিসা প্রথমে আদ্রিকা ভেবে বলে উঠেছিল, ভাবি, আমার ভালো লাগছে না এখন, পরে নাস্তা করব। তবে দরজার ধাক্কাধাক্কির আওয়াজে ক্রমশ বাড়তে থাকলো। রামিসা মনে মনে ভাবলো, তার ভাবি তো এত জোরে জোরে দরজা ধাক্কাবে না, নাকি ভাবি কিছু হয়েছে। কিছুটা ভয় পেয়ে রামিসা দৌড়ে এসে দরজা খুলে দেয়, কিন্তু দরজা খোলার সাথে সাথে তার উপর আক্রমণ করে বসলো হিমেল। ফট করে ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল, কিন্তু ছিটকিনি লাগালো না, কারণ এখনও তো সে আর অধিকার পায়নি। রামিসা অবাক হওয়ারও সুযোগ পেল না। হিমেল এরপর রামিসাকে চেপে ধরে দেওয়ালের সাথে রামিসাকে চেপে ধরল দেওয়ালের সাথে আর রক্তচক্ষু নিক্ষেপ করলো। গত 2 দিন রামিসাও ঠিকমতো ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই হিমেলের চেহারা ভেসে উঠেছিল। খুব অদ্ভুত অনুভূতি। তাই হিমেলকে হঠাৎ এভাবে দেখে সে দুর্বল হয়ে পড়ল। কিন্তু তৎক্ষণাৎ সেদিন রাতের কথা মনে পড়তেই আবার চেতে উঠল। শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি করছেন এসব? সকাল সকাল একটা মেয়ের ঘরে এভাবে ঢুকে যেতে লজ্জা করে না? হিমেল তবুও সেভাবে তাকিয়ে রইল, পাত্তা দিল না রামিসাকে। রামিসা আবারও বলল, আপনি এভাবে ঘরে ঢুকেছেন, ভাবি কি ভাববে? আমার কাছ থেকে সরে দাঁড়ান, দূরে যান, না হলে কিন্তু আমি চিৎকার করে ভাবিকে ডাক দিব। হিমেল বাঁকায় এসে বলল। চাচাও, ডাকো ভাবিকে। রামিসা জোর দিয়ে বলল। সত্যি সত্যি ডাকবো কিন্তু। একটু সময় নিয়ে হিমেল আবারও হেসে বলল, ভূত আমার ভূত, পেতনি আমার জি, ভাবি তো আমার পাশে আছে, করবি আমার কি? এরকম ফালতু ছড়াই রামিসার নাক কোঁকচালো। শখ কত, তার ভাবি তার পাশেই থাকবে। হ্যাঁ, তোর মতো চিকার পাশে থাকতে বইই গেছে। তবে রামিসা মুখ ভেঙচিয়ে বলল, দেখুন, কেন এসেছেন এখানে, কি চাই? হিমেল রাগী কণ্ঠে বলল। তোকে চাই। রামিসা ব্যঙ্গ করে বলল, আপনার এসব নাটক অনেক দেখেছি, এখন দয়া করে এসব নাটক বন্ধ করুন। আপনার আসল চেহারা বের হয়ে গিয়েছে। হিমেল এমনিতেই তার রাগটা অনেক কষ্ট নিয়ন্ত্রণ করেছিল। রামিসার এমন কথা শুনে সে তার হাতটা আরও শক্ত করে চেপে ধরল
আর দাঁতে দাঁত চেপে বলল, না জেনে না শুনে না বুঝে একদম রিয়েক্ট করবে না তুমি। আমি রাজীবের মতো চরিত্রহীন নই। রামিসা থমকে গেল। সে তো মোটেও হিমেলকে চরিত্রহীন বলেনি, সে তো এই কথাটা মাথায়ও আনেনি। কিছুক্ষণ পর চুপ থেকে রামিসা বলল, আমি না জেনে না বুঝে না শুনে রিয়েক্ট করছি? ওই দিন রাতে ফোন দিয়েছিলাম মনিকে, কলটা কে ধরেছিল? ভূতে? আপনি ধরেছিলেন? আপনি একটা মেয়ের সাথে অত রাতে কি করছিলেন? আপনি লুডো খেলছিলেন? হিমেল কিঞ্চিত হেসে বলল, বাহ, এখন তো অধিকার বোধ। আই লাইক ইট। রামিসা কথা ঘোরাতে বলল, অধিকার বোধ মাই ফুট। আপনি আমার কেউ হন নাকি? নিশ্চয় মেয়েটা আপনার গার্লফ্রেন্ড হয়। ভালোই নাটক করছেন আমার সাথে। অভিনয়ে তো পাক্কা আপনি। আমি তো জানতামই না। হিমেল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলে উঠল, চুপ। আর একটা কথা বলবি না তুই। যেটা জানিস না সেটা নিয়ে আর কথা বলবি না। তোকে কতবার কল দিয়েছি দুদিন থেকে, কলটা ধরিসনি কেন? আরে ভাই, রিয়েক্ট করবি ভালো কথা, আগে জানবি তো। তুই নিজে নিজে এত কিছু বুঝে বসে আছিস, একবার তো জিজ্ঞেস করতে পারতিস যে বিষয়টা কি। আমার কথা বাদ দিলাম, নিজের বেস্ট ফ্রেন্ডের উপর বিশ্বাস নেই তোর? মনিকে বলতে পারতিস। রামিসা একটু সেটিয়ে গেল। এই লোক রেগে গেলে খালি তুই তোকারি শুরু করে দেয়, বদমেজাজি লোক। রামিসা কিছুক্ষণ নীরব থেকে অন্যদিকে তাকিয়ে রইল, যার অর্থ সে হিমেলকে কোনো কথাই কোনো কথাকেই পাত্তা দিচ্ছে না। রামিসা আজ মনে মনে প্রতিজ্ঞা করেছে সে কোনোভাবে দুর্বল হয়ে যাবে না। এই লোকটার কাছে আসলে সে দুর্বল হয়ে পড়ে। তার চোখ এর দিকে তাকালেই রামিসার ভিতরে উতাল পাতাল শুরু হয়ে যায়। কিন্তু আজ কোনোভাবেই তা হতে দেবে না সে। নিয়ন্ত্রণ করবে তার বেহার মনটাকে। রামিসা এবার একটু জোরেই বলে উঠল, আচ্ছা, আমাকে শুধু একটা কথা বলুন তো, আপনি অত রাতে মনির বাড়িতে ছিলেন কেন? এবার নিয়ন্ত্রণ করতে না পেরে হিমেল চেঁচিয়ে বলে উঠল, কারণ ওটা আমার বাড়ি, আর মনি আমার মায়ের পেটের আপন বোন হয়। বোন হয় ও আমার। রামেসা এবার চোখ বড় বড় করে তাকালো। এটা কি শুনলো সে? বোন? কাপা কাপা কণ্ঠে বলে উঠল, ব- বোন হয় মানে? কিসের বোন? কার বোন? কোথাকার বোন? কেন বোন? হঠাৎ করে এই বোন কোথা থেকে টপকালো আপনার? হিমেল বলল, ও আমার বোন, আমার নিজের বোন, কোথাও থেকে টপকায়নি। আমি ইচ্ছে করেই এটা গোপন রেখেছিলাম যে মনি আমার বোন হয়, কারণ আমি মনির থেকেই তোমার সমস্ত খবর নিতাম। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, কোন ধরনের আকাম করে বেড়াচ্ছ, সব কিছু আমি খোঁজ নিতাম মনির কাছ থেকে। এই কারণে গোপন রেখেছিলাম গাদা। রামেসা চোখ বড় করে তাকিয়ে রইল। তার এবার নিজের ওপর খুব রাগ হলো। সে কীভাবে এত বড় একটা ভুল করতে পারে? না জেনে না বুঝে কীভাবে ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্ককে সে এতটা জঘন্যভাবে অপমান করতে পারলো? এটা ঠিক হয়নি। আসলেই তো, সে তো খুব ভালো করেই জানে হিমেলের চরিত্র সম্পর্কে। কীভাবে সে এমন একটা জঘন্য কথা ভাবলো? এটা একদম ঠিক হয়নি। নিজের প্রতি ঘৃণা আসলো তার। ছি, সে কীভাবে এইরকম মনোভাব মাথায় আনলো? হিমেল আবার রাগী কণ্ঠে বলে উঠল, ওহো, শুনলাম তুমি তো আবার বিয়েতে রাজি হয়েছ না। আয়ান তোমার বিয়ে ঠিক করেছে নাকি? তুমি তো বলেছ তুমি বিয়ে করবে, রাইট? ওকে ফাইন, বিয়ে করে নিও তুমি। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকাটা বিলাসিতা। তবে আমার প্রতি বিশ্বাস শব্দটা কখনো আনতে পারলে আমার মনের দরজা সবসময় তোমার জন্য খোলা। বলেই রেগে মেগে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল হিমেল। রামেশের চমকে গেল। কি বলে এই লোক? সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য এইভাবে সব অনুভূতি মরে গেল? এই লোক না তাকে ভালোবাসে? এই তার ভালোবাসা? এত ঠুকনো ভালোবাসা? রামিসা কেঁদে ফেলল। কষ্ট হচ্ছে তার। এতটা রিয়াক্ট করা উচিত হয়নি। তার এই কান্না দরজার আড়াল থেকে দেখে হিমেল বাঁকা হাসলো। কারণ সে ইচ্ছে করেই এত কঠিন কথা বলে এসেছে। বিয়েটা যে হবে না এটা তো সে জানে। কিন্তু হঠাৎ করে রামিসা অজ্ঞান হয়ে গেল কেন? হিমেল দরজার আড়াল থেকে এটা দেখে একটু অবাক হলো না। কিন্তু হঠাৎ করে রামিসা অজ্ঞান হয়ে গেল। হিমেল দরজার আড়াল থেকে এটা দেখে একটু অবাক হলো না। সে এটাও জানতো যে এই মেয়ে অজ্ঞান হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে
হিমেল রামিসাকে কোলে তুলে তার বিছানায় শুইয়ে দিয়ে গেল। হিমেল সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সদর দরজার দিকে এগিয়ে গেলে আদ্রিকা পেছন থেকে ডেকে উঠল। হিমেল কোথায় যাচ্ছ? এসো, সকালে নাস্তা করে যাও। হিমেল পেছনে ফিরে হেসে পড়ল। না ভাবি, আজ না, একদিন খুব অধিকার বোধ নিয়ে তোমার হাতের রান্না খেতে আসবো। আদ্রিকা বুঝতে পারল হিমেলের ইঙ্গিত দেওয়ার কথাটা, তাই সে একটু হাসলো। আদ্রিকা এবার এগিয়ে এসে বলল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হিমেল, আসলে আমার একটা সাহায্য করে দিতে পারবে? হিমেল যেন এবার একটু সিরিয়াস হলো। একটু আগে রাগটা ভুলে গেল সে। সুন্দর করে হেসে বলল, হ্যাঁ ভাবি, বলো কি করতে হবে। আদ্রিকা একটু স্বস্তি নিয়ে বলল, না মানে বলা উচিত হবে কি, তুমি পারবে কি না? ভাবি, তুমি আমার যত সাহায্য করেছো সেগুলোর ঋণ তো আমি কখনোই শোধ করতে পারবো না। আর সেই তুমি আমার কাছে সাহায্য চাইবে আর আমি সেটা প্রত্যাখ্যান করব, এটা হয় নাকি? নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। শুধু বলো কি সাহায্য চাও। আদ্রিকা এবার বলল, আসলে তুমি তো জানো পরশুদিন ওনার জন্মদিন। হিমেল প্রথমে বুঝতে পারল না, কিন্তু মুহূর্তে কিছু একটা মনে পড়তেই সে উৎফুল্ল হয়ে বলল, ওহো, শিট শিট, আমি একদম ভুলে গেছিলাম ভাবি। তাই তো, পরশুদিন তো আয়নের জন্মদিন, দেখেছো? আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিনটাই ভুলে গেছি। ছি, আয়ান জানতে পারলে আমাকে নর্দমায় চোবাবে। সব তোমার ননদের দোষ ভাবি। আদ্রিকা হেসে বলল, সমস্যা নেই, আমি তো মনে করিয়ে দিলাম, উনি জানতেই পারবেন না। হিমেল এবার বলল, তো ভাবি, তুমি কি আয়নের জন্মদিন নিয়ে কিছু করতে চাচ্ছ নাকি? আদ্রিকা বলল, আসলে এইটা তো আমাদের বিয়ের পর ওনার প্রথম জন্মদিন। ওনার সাথে তো আমি আর কখনো আগে ওনার জন্মদিন কাটাইনি, এটাই প্রথম। তাই আমি আসলে বিশেষ কিছু করতে চাচ্ছিলাম। হিমেল উৎফুল্লে বলল, বাহ, গ্রেট। এ না হলে আমার ভাবি। তারপর? ওনাকে একটা সারপ্রাইজ দিব ভাবছি। আমার মনে হয় না এত ঝামেলার মধ্যে ওনার নিজের জন্মদিনের কথা মনে আছে, কিন্তু আমার ঠিকই আছে। আমি গত মাস থেকেই এই দিনটার অপেক্ষা করছি। ওনাকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দিতে চাচ্ছি, তাই তোমার একটু সাহায্য লাগবে। হিমেল নিচে করাল ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, চিন্তা করো তো ভাবি, এই হিমেল আছে না, তোমার যা লাগবে আমাকে তুমি বলবে। কি সাহায্য লাগবে তুমি জাস্ট আমাকে জানাও, কোনো সমস্যা নেই। আফটার অল আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বলে কথা। আদ্রিকা এবার হেসে বলল, ধন্যবাদ। জানো, ছোট থেকেই আমার একটা ভাইয়ের খুব শখ ছিল। যাক, তোমাকে পেয়ে সেই শখটা পূরণ হয়ে গেছে। হিমেল বিনয়ের সাথে একটু হাসলো। কি হলো, মুখটা অমন করে রেখেছো কেন? হিমেল তাচ্ছিল্য হেসে বলল, সে আমাকে ভুল বুঝেছে ভাবি, জানো। হিমেল সব ঘটনা আদ্রিকাকে খুলে বলে। আদ্রিকা অবাক হয়ে বলে, মনি তোমার বোন? আমিও তো জানতাম না। আসলে ভাবি, ওই সময় তো আমাদের তো দাগ কুমড়ার সম্পর্ক ছিল, তাই ভেবেছিলাম মনি আমার বোন জানলে রামিসা তাকে দূরে সরিয়ে দিবে। আসলে মনি তো রামিসাকে শুধু বেস্ট ফ্রেন্ড নয়, বোনের মতোই দেখে, এজন্যই বলিনি। তবে আয়ান জানে ভাবি। ও চিন্তা করো না হিমেল, সব ঠিক হয়ে যাবে। ছোট মানুষ তো ও, জানোই তো, ওর আবেগটা একটু বেশি, এই জন্য বুঝতে পারিনি। আমি ওকে বুঝিয়ে বলবো। হিমেল কিঞ্চিত হাসলো, এরপর বলল, গিয়ে তোমার ননদ অজ্ঞান হয়ে গেছে ভাবি। আদ্রিকা অবাক হয়ে বলল, আজকেও? হিমেল মাথা চুলকে বলল। হ্যাঁ। আদ্রিকা কপাল চাপড়ে বলল, হাই কপাল। আচ্ছা, আমি দেখছি ওকে। কিছু একটা মনে পড়তেই আদ্রিকা বলল, ওহো, ভালো কথা। হিমেল, তোমাকে একটা কথা জানানোর আছে। কি কথা ভাবি? পরশুদিন যেহেতু ওনার জন্মদিন, আমি তো তাহলে কাল রাতের মধ্যেই সব কাজ শেষ করব, কারণ কাল রাত 12টার সময়ই ওনাকে উইশ করতে লাগবে। তো আমি চাচ্ছিলাম যে এক ঢিলে দুই পাখি মারলে কেমন হয়? হিমেল ভ্রু কুঁকছে বলল। মানে বুঝলাম না ভাবি। আদ্রিকা হেসে বলল, মানেটা তোমাকে আমি পরে বলবো, তুমি শুধু আমি যা যা বলবো তাই করবে। সময়ের প্রবাহে কেউ এগিয়ে চলে অজানা গন্তব্যের দিকে,
আবার কেউ হারিয়ে যায় অনিশ্চিত ভবিষ্যতে অন্ধকারে। সময় অপেক্ষা করে না কারোর জন্য, তার স্রোতে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। সে এগিয়ে চলে নতুন দিগন্তের পথে। আজ আদ্রিকা খুব খুশি, সাথে অনেক নার্ভাসও বটে। আজ রাতেই তো আয়ানের জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ দেবে। সে তো ঠিকই করেছে, আজ রাত 12টায় সে প্রথম সবার আগে আয়ানকে উইশ করবে। কিভাবে কি করবে সব কিছু প্ল্যান করতে করতে বিকেল হয়ে গেল। আজ সে খুব জোর করে আয়ানকে বলে দিয়েছে যেন রাত 11টার আগে বাড়িতে না ফেরে। এমনকি হুমকিও দিয়েছে, যদি ভুল করেও রাত 11টার আগে আয়ান বাড়িতে আসে তাহলে আজ তাকে ঘরে ঢুকতে দেবে না। ভয়ানক এক হুমকি, অন্তত আয়ানকে কাবু করতে যথেষ্ট। এই কয়েক মাস এক বদ অভ্যাস হয়ে গেছে আয়ানের। আদ্রিকাকে বুকে নিয়ে চড়িয়ে না ধরলে ঘুম একদমই আসে না তার। তার এই অভ্যাসের সুযোগটা লুফে নিয়েছে তার দুষ্টু বউ। উঠতে বসতে এখন কিছু হলেই আলাদা ঘুমানো হুমকি দেয়। তবে আয়নকে ছাড়া আদ্রিকা যে নিজেও ঘুমাতে পারে না তা কিন্তু নয়। সেও তো শুধু ভয় দেখাতেই হুমকি দিয়েছে। সেও জানে এই হুমকি কাজে লাগে। আদ্রিকা সব কাজ শেষ করে হিমেলকে কল দেয়। হ্যালো হিমেল, এইদিকে সব কাজ শেষ। এখন তুমি শুধু বলো যে আমার ননদ কি তোমার সাথে দেখা করতে গিয়েছে নাকি? হিমেল অসহায় মুখে বলল, না ভাবি, এখনো তো আসেনি। চিন্তা করো না, আমি ওকে অলরেডি ওনার অফিসে পাঠিয়ে দিয়েছি। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আকাশে সূর্যাস্তে লালচে আভা ছড়িয়ে পড়ছে, আর হালকা বাতাসে গাছের পাতায় মৃদু নড়ছে। পাখিরা তাদের নীড়ে ফিরে যাচ্ছে। চারপাশে এক ধরনের শান্তি বিরাজ করছে। এই সুন্দর বিকেলে রামিসা আয়নের অফিসের সামনে দাঁড়িয়ে আছে। অফিসের সামনে ছোট্ট একটি বাগান, সেখানে কিছু ফুল ফুটে আছে। রামিসার মন কিছুটা উদ্বিগ্ন, কারণ সে আজ অনেক দুঃসাহসিক এক সিদ্ধান্ত নিয়েছে। সে আয়নকে এমন একটা গুরুতর কথা বলতে যাচ্ছে যেটা শুনলে তার ভাই তাকে মেরে ফেলতে পারে। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ। আসলে প্রথমে রামিসা হিমেলের সাথে আর কথা না বললেও জেদ ধরলেও পরে হিমেলের জন্য অস্থির হয়ে পড়ে। এই পরিস্থিতিতে রামিসার মন যেন কোথাও স্থির থাকতে পারছে না। সে বারবার ফোনের দিকে তাকায়, কিন্তু কোনো মেসেজ বা কল আসে না। হৃদয় ভারী হয়ে আসে তার, আর চোখে অশ্রু জমে যায়। রামিসা বেশ ভালোই বুঝতে পারে যে হিমেল তার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ। হিমেল তাকে মায়ে ফেলে দিয়েছে, এটাও বুঝতে পারে যে সে হিমেলকে সত্যিই ভালোবাসে। তার হৃদয় যেন হিমেলের জন্য কাঁদে। এমনিতেও আয়ান তার জন্য ঘটকের সাথে আলোচনা করে পাত্র দেখতে যাওয়ার ডেটও ঠিক করে ফেলেছে। আদ্রিকাকে সব খুলে বললে আদ্রিকা ও রামিসাকে বলে সে সব কিছু প্রকাশ করে দাও, অনুভূতি লুকিয়ে রাখতে নেই। সবশেষে রামিসা সিদ্ধান্ত নেয় যে তাকে এই কথা আয়নকে জানাতে হবে। কি হয় হোক, আর সে বলেই দেবে। আর হিমেল, সে তো বলেছে তার জন্য মনের দরজা সর্বদা খোলা, তাহলে ভয় কিসের? বড় একটা নিঃশ্বাস নিয়ে রামিসা এগিয়ে গেল আয়ানের অফিসের দিকে। ধীরে ধীরে অফিসের ভেতরে ঢোকে। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, হাতের তালু ঘামছে। অফিসের ভেতরের পরিবেশ শান্ত, কিন্তু তার মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। আয়ান কেবিনে বসে কাজ করছে। রামিসা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। কেবিনে নক করে বলে, ভাইয়া। আয়ান মাথা তুলে তাকায়। রামিসা এই সময় এখানে দেখে সে মনে মনে অবাক হলো না। সে তো জানতো যে রামিসা আসবে, আদ্রিকা তাকে সব বলেছে, কিন্তু ছোট বোনকে বিভ্রান্তিতে ফেলতে আয়ান অবাক হওয়ার ভান করে বলল, রামিসা, তুই এখানে এই সময়? ভেতরে আয়। বলেই আয়ান এগিয়ে যায় রামিসার দিকে। রামিসা একদম সামনে দাঁড়িয়ে আয়ান জিজ্ঞাসা করে, কিরে, হঠাৎ এখানে কেন? রামিসার মাথা নিচু করে ধীরে ধীরে বলে, ভাইয়া, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তার কণ্ঠস্বর কাঁপছে। আয়ান সিরিয়াস ভঙ্গিতে বলল, কি কথা? রামিসা একটু নীরব রইল। আয়ান বলল, কি হলো, কি বলবি বল। রামিসা মাথা নিচু করে বলল, আমার জন্য পাত্র পছন্দ করতে যেও না ভাইয়া, আমি বিয়েটা করতে পারবো না। বলেই মাথা নিচু করে চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। অপেক্ষা করতে থাকে আয়নের ধমকের।
হয়তোবা এক্ষুনি একটা বড়সড় ঝড় উঠবে। কিন্তু আয়ন ঠান্ডা গলায় বলে। কেন? রামিসা একটা শুকনো ঢোক গিলে এক নিঃশ্বাসে বলে। আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। কে সে? আয়নের ঠান্ডা কণ্ঠস্বর রামিসার ভয়টাকে আরও বাড়িয়ে দিচ্ছে। রামিসা কিছুক্ষণ চুপ থেকে আবারও ঢোক গিলে আয়নের চোখে এক পলক তাকায়। তারপর আবার মাথা নামিয়ে ধীরে ধীরে বলে। হিমেল। রামিসা মাথা নিচু করে অপেক্ষা করতে থাকে আয়নের তীব্র প্রতিক্রিয়ায়। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও আয়নের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসা ধীরে ধীরে চোখ তুলে তাকায় আয়নের দিকে। আয়ন ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। এরপর আয়ন নরম কণ্ঠে জিজ্ঞেস করলো। হিমেল তোকে ভালোবাসে? রামিসা উপর নিচে মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। আয়ন কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো তার বোনের মনোভাব। এরপর বলল। যখন ভালোই বাসিস তাহলে ওকে কষ্ট দিলি কেন? ওর প্রতি বিশ্বাস নেই কেন তোর? রামিসা ফট করে তাকালো আয়নের দিকে, স্তব্ধ চোখে তাকিয়ে রইল। রামিসা এই অবাক হওয়ার দৃষ্টি দেখে আয়ন হাসি দমিয়ে রাখতে পারল না, ফিক করে হেসে ফেলল। প্রথমে আয়নের কথাতে রামিসা চমকে গিয়েছিল, এবার আয়নের এই রকম অসময়ে হাসিতেও সে তাজ্জব বনে গেল। অনেক কষ্ট বলে উঠল। হাসছো কেন ভাইয়া? আয়ন কোনো মতে হাসি আটকে বলে ওঠে। বলে আবারও হেসে উঠল আয়ন। রামিসা চমকে গেল। রামিসার চোখ দুটো জলজল করছে। অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার আশায় সে উৎফুল্ল হয়ে তাকিয়ে রয়েছে আয়নের দিকে। সে ভাবতে পারেনি এরকম কিছু হবে। চোখ দুটো দুফোঁটা পানি, চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। আয়ন এগিয়ে এসে যত্ন করে ছোট বোনের চোখের পানি মুছে দিল। এরপর তার দুগালে হাত রেখে বলল। সত্যিকারের ভালোবাসা কখনো অবজ্ঞা করতে হয় না রামিসা। এই আমাকেই দেখ না, সত্যিকারের ভালোবাসা চিনতে না পারার কারণে কি একটা বাজে অবস্থায় পড়তে হয়েছিল আমাকে। আজ যদি তোর ভাবি আমাকে এতটা ভালো না বাসতো তাহলে আমি কি বেঁচে থাকতাম বল? শেষ হয়ে যেতাম। কিন্তু তোর ভাবি আমাকে শিখিয়েছে আসল ভালোবাসাটা, না হলে আমি আজও সেরকম বদমেজাজি রাগী থেকে যেতাম। হিমেলকে আমি ছোট থেকে চিনি, আর আমি এটাও জানি হিমেল যদি কাউকে ভালোবাসে তাহলে তার জান দিয়ে ভালোবাসে, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসে। আর আমি এটাও খুব ভালো করেই জানি হিমেল আমার বোনকে খুব ভালো রাখবে। খুব সুখী হবি তোরা। রামিসা আয়নের দুটো হাত ধরে বলল। ভাইয়া, তুমি সব জানতে, তাও কেন এভাবে চুপ ছিলে? আয়ন হেসে বলল। রামিসা মাথা নিচু করে বলল। ভাইয়া, আমি বুঝতে পারিনি। আর আমার এমনিতেও তোমার আর মম বাপ্পির ভয় ছিল। ভাবি তো সব জানতো, আমি বলেছিলাম। আচ্ছা, উনি কোথায় ভাইয়া? জানো, উনি আমার ফোন তুলছে না, খুব রেগে আছে আমার উপর। আয়ন সুন্দর করে হেসে বলল। রামিসা উৎফুল্ল মাথা নাড়ল। সে তো চাই, খুব করে চাই। আয়ন বলল। রামিসা অবাক হয়ে তাকালো। আমার জন্য অপেক্ষা করছে মানে? আয়ন কলার ঝাঁকিয়ে বলল। সবই তোর ভাবির কেরামতি, বুঝলি? সবই তোর ভাবির পরিকল্পনা। আমি একদম নির্দোষ, আমি কিচ্ছু জানি না সত্যি। তবে এটুকু জানি আমার বেস্ট ফ্রেন্ড হিমেল এখন যুব মৈত্রী পার্কে তোর জন্য অপেক্ষা করছে। যা, আর দেরি করিস না। রামিসা অবাক হয়ে তাকালো। কিছু একটা বলতে গেলেই আয়ন বলল। রাতটা যেন এক প্রেমের এক অপরূপ কাব্য হয়ে উঠেছে। আকাশের গভীরতার মধ্যে ছড়িয়ে থাকা তারা, চাঁদের মায়াবী আলোতে ভেসে আসছে পুরো পৃথিবী। রাতটা যেন নিজের প্রেমের এক অপরূপ কাব্য হয়ে উঠেছে। আকাশের গভীরতার মধ্যে ছড়িয়ে থাকা তারা, চাঁদের মায়াবী আলোতে ভেসে আসছে চাঁদের মায়াবী আলোতে ভেসে যাচ্ছে পুরো পৃথিবী। চারপাশে নিস্তব্ধতা যেন এক গভীর রহস্য বয়ে নিয়ে আসছে, যেখানে প্রতিটি হাওয়ার শব্দ, প্রতিটি পাতার কাঁপানো যেন মধু সুর হয়ে বাজছে। এই রাতের সৌন্দর্য যেন একান্ত ব্যক্তিগত, যেন তার মায়ার আচ্ছাদন দুই জোড়া পাখির জন্য। বাইরে হালকা বাতাস বইছে, যা জানালার পর্দাকে নরমভাবে ছড়িয়ে দিচ্ছে। সেই বাতাসের সঙ্গে আদ্রিকার শাড়ির আঁচলও হালকা দুলছে,
নীল রঙের শাড়িতে আদ্রিকা যেন আকাশের এক টুকরো নীলিমা হয়ে উঠেছে। শাড়ির রেশমি বুন তার প্রতিটি হাঁটার সাথে সাথে মৃদু আলো ঝলমল করে উঠেছে। তার চুলগুলো মসৃণভাবে ঢেউ খেলানো নরম বাতাসে উঠতে থাকে, যেন তার সাজের সৌন্দর্য এক আলাদা আবেশ নিয়ে এসেছে। কপালে ছোট্ট সোনালি টিপ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক এবং চোখে কাজলে গভীর রেখা তার মায়াবী দৃষ্টিকে আরও তীক্ষ্ণ করেছে। হাতে রূপোর চুড়ি আর কানে ঝুলছে ছোট্ট নীল পাথরের দুল, যা তার সৌন্দর্যকে পূর্ণতা দিয়েছে। তার সৌন্দর্য যেন রাত্রিও নীরবে মুগ্ধ হয়েছে। সে তো আজ ইচ্ছে করে নিজেকে সাজিয়ে তুলেছে। আকাশের চাঁদ তার সম্পর্কে রূপে উৎসাহিত হয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। জানালা দিয়ে ঘরে প্রবেশ করা তার আলো ঘরের প্রতিটি কোণে সোনালি রূপের আলোকিত করেছে। চারপাশে এই নীরব রাত্রি সৌন্দর্য যেন গোপন প্রেমের কথা বলছে। গাছের পাতাগুলো হালকা দোলনির মধ্যে দিয়ে কোনো এক মিষ্টি সুর বাজছে। দূরে কোথাও হালকা ঝিঝি পোকার ডাক, আর রাতের নিস্তব্ধতা ভেঙে যেন আরও গভীর করে উঠেছে এই বিশেষ রাতের আহ্বান। চাঁদের আলোতে ভিজে থাকা পৃথিবী, চারপাশে ফুলের মৃদু সুবাস আর শীতল বাতাসে স্পর্শ, সব কিছু মিলিয়ে রাতটা যেন স্বপ্নের মতো লাগছে। ঘরের প্রতিটি কোণে যেন গল্প বলছে আদ্রিকার পরিশ্রম আর ভালোবাসার। সে তো নিজে হাতে সাজিয়েছে পুরো ঘর। আলতো আলতো ঘরটাকে যেন এক স্বপ্নপুরী হয়ে উঠেছে। সাদা নীল আর মেরুন রঙের মিলেমিশে সাজানো কুশন, মোমবাতির হালকা সোনালি আলো আর জানালা দিয়ে আসা নরম চাঁদের আলো যেন পুরো পরিবেশটাকে এক মায়াবী পরিসরে রূপান্তরিত করেছে। প্রতিটি কোণেই ছোট ছোট লাইটগুলো জ্বলছে, যেন তারা রাতের আকাশের থেকে নেমে এসেছে শুধু এই রাতকে স্মরণীয় করতে। আদ্রিকা ঘরটা একটু ভালো করে দেখে চোখ বুলিয়ে নেয়। তার চোখে কিছুটা উত্তেজনা, কিছু ভয়। আয়ন কি খুশি হবে? এতক্ষণ ধরে তার সাজানো চমক কি সফল হবে? সে বারবার ঘরটাকে দেখে, আর একবার আয়নায় নিজের চেহারা দেখার চেষ্টা করে। সে নিজেকেও তৈরি করতে চায়। ঘরের এক পাশে রাখা জন্মদিনের কেক, যা তার নিজের হাতে তৈরি। ছোট্ট মোমবাতির আলোতে কেকের ওপর চকচকে গ্লাসটি আরও চকমক করছে। আদ্রিকা একবার মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেখে। ছোট্ট টেবিলের ওপর ফুলের তোড়া আর বেলুনগুলো তাদের নরম ছায়া ফেলে। পুরো ঘর জুড়ে নরম মিউজিক বেজে উঠেছে, যা আরও বেশি রোমান্টিক আহ তৈরি করেছে। এই রাতে, এই মুহূর্তে আদ্রিকার মনে অনেক আশা, অনেক স্বপ্ন। আয়ান আসবে, ঘরের রূপ দেখে চমকে যাবে, আর তারা দুজন হারিয়ে যাবে একে অপরের মাঝে। এই ভাবনাতেই আদ্রিকার ঠোঁটে এক কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। মেঝেতে বিছানা হয়েছে এক নরম কার্পেট। ঘরটি এক কোণে রয়েছে একটি ছোট্ট টেবিল, যেখানে সাজানো আছে আরও কিছু সুস্বাদু খাবার। আদ্রিকা নিজে হাতে তৈরি করেছে আয়ানের জন্য প্রিয় পাস্তা এবং তার জন্য একটি বিশেষ ডেজার্ট। দেওয়ালে ঝুলছে কিছু ছবি, যেখানে তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো ধরা পড়েছে। আদ্রিকা জানে এই ছবিগুলি আয়ানকে স্মৃতির জালে বেঁধে রাখবে। ঘরটিকে কেন্দ্র করে একটি বড় ফুলদানি, যেখানে রং বেরঙের গোলাপ ফুটে উঠেছে। গোলাপের সুবাস ঘরটিকে আরও রোমান্টিক করে তুলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে আদ্রিকা শেষবারের মতো নিজেকে দেখে মনে মনে ভাবে, আজকে রাতটা বিশেষ হতে হবে। রাত 11টা বাজলে আয়ন অফিস থেকে বেরিয়ে পড়ে। আসার পথে বেরি ফুলের মালা আনতে ভোলে না। বাড়ির সামনে গাড়ি থামতে আয়ন আবারও ঘড়ি দেখে। না, সময় ঠিক আছে, 11:30 বাজে এখন। গ্যারেজে গাড়ি পার্ক করে আয়ন সদর দরজার সামনে আসে। এবার কলিং বেল বাজায়, কেউ দরজা খুলে না। আজব, আদ্রিকা তো কখনো দরজা খুলতে দেরি করে না। আয়নের মন কু ডাকতে শুরু করলো, মেয়েটা দরজা খুলছে না কেন? ও ঠিক আছে তো?
অস্থির হয়ে শেষ পর্যায়ে আয়ান দরজা ধাক্কাতে গেলে দরজার ফটকটা খুলে যায়। অবাক হয় সেই, এর মধ্যে দরজা খোলাই ছিল। দেরি না করে দরজা পেরিয়ে ঢুকে পড়ল আয়ান। পুরো বাড়ি এমন খুটখুটে অন্ধকার দেখে হতভম্ব হয়ে গেল আয়ান। পুরো বাড়ি এমন অন্ধকার কেন, নিস্তব্ধ কেন? আয়ান আদিকার নাম ধরে ডেকে উঠল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। বেশ কয়েকবার আদিকাকে ডাকলো সে। এরপর হাতে অফিসের ব্যাগটা ড্রয়িং রুমের টেবিলে রাখতে গেলে দেখতে পায় একটি হলুদ রঙের ছোট্ট চিরকুট গ্লাসের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে। এরপর হাতে অফিসের ব্যাগটা ড্রয়িং রুমের টেবিলে রাখতে গেলে দেখতে পাই একটি হলুদ রঙের ছোট্ট চিরকুট গ্লাস দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। কৌতূহলে চোখ নিয়ে আয়ান চিরকুট হাতে নিয়ে দেখলো, সেখানে ছোট্ট ছোট্ট হাতে লেখাটা পড়ে আয়ানের ঠোঁটে কোণে হাসি ফুটলো। চিরকুটে লেখা আছে, মিস্টার চৌধুরী, এই অন্ধকারে ভয় পাবেন না। আমি একদম ঠিক আছি। ইচ্ছে করেই পুরো বাড়ি অন্ধকার করেছি। একটা চমক আছে আপনার জন্য, তবে আগে আমি যা বলবো তাই শুনুন। কোনো রকম কৌতূহল ছাড়া আপনি এখন গেস্ট রুমে যান। সেখানে গিয়ে বেড সাইড টেবিলে একটা শপিং ব্যাগ পাবেন। কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। দয়া করে আজ চোখ বন্ধ করে আমার কথা শুনুন। আয়ান মুচকি এসে পা বাড়ালো গেস্ট রুমের দিকে। তাদের গেস্ট রুমটি নিচের তলায়, তাই অন্ধকারেও খুব সমস্যা হলো না আয়ানের। গেস্ট রুমে বেড সাইডের টেবিল থেকে পাওয়া শপিং ব্যাগের ভেতরে থাকা সাদা রঙের প্যাকেটটা খুব মনোযোগ দিয়ে দেখছে আয়ান। কি আছে এতে? ফোনে আলো জ্বালিয়ে আয়ান প্যাকেটটা খুলল। একটি পাঞ্জাবি। প্যাকেট থেকে আয়ান একটা পাঞ্জাবি পেল। নীল রঙের পাঞ্জাবিটি ছিল অপূর্ব, যেন আকাশে নীলিমার তার মধ্যে মিশে আছে। এই কাপড় ছিল মসৃণ আর কোমল, শুষ্ক সুতির কাজ করা বুটিক নকশা পুরো পাঞ্জাবি জুড়ে ছড়িয়েছিল। নীল রঙের ওপর সাদা সূচিকর্মের নিখুঁত মিলন পাঞ্জাবিটিতে আরও মোহনীয় করে তুলেছে। বোতামের কাছে ছোট ছোট সোনালি আলপনার মতো নকশা পাঞ্জাবির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। হাতে তৈরি এই পাঞ্জাবির প্রতিটি ভাঁজে ছিল ভালোবাসার ছোঁয়া, যা না দেখে আয়ান অনুভব করছিল তার হৃদয়ে। খুব পছন্দ হলো আয়ানের। পাঞ্জাবির ওপর সে আলতো করে হাত বাড়ালো। সেখান থেকেও একটি হলুদ রঙের চিরকুট পেল। চিরকুটে লেখা ছিল, মিস্টার চৌধুরী, সুন্দর করে ফ্রেশ হয়ে এই পাঞ্জাবিটা পরে নেবেন। এরপরে আমাদের ঘরে চলে আসবেন। আপনার অর্ধাঙ্গিনী আপনার জন্য অপেক্ষা করছে। আয়ান মুচকি হাসলো। কি শুরু করেছে তার বউটা? তার নিরামিষ টাইপের বউটা আজ হঠাৎ এত রোমান্টিক। বিষয়টা কি? কোনো মতলব আছে নাকি? ভাবতে ভাবতে আয়ান ফ্রেশ হতে চলে গেল। যতই হোক, বউ তার শখ করে পাঞ্জাবিটা পরতে বলেছে তাকে, পরতে তো হবেই। রাত গভীর, আকাশে কিছু তারা ক্ষীণ আলো দেখা যাচ্ছে। সারা শহর ঘুমিয়ে পড়েছে, আর পার্কে নিস্তব্ধতা যেন সমস্ত কিছুটা ঢেকে রেখেছে। দূরে কিছু জোনাকির আলো জ্বলছে, আর হালকা হাওয়ায় গাছের পাতা নড়ছে, যেন নিস্তব্ধ রাতে গানের সুর। এই পরিবেশের মাঝে যুবমূর্তি পার্কে এক কোণে একা দাঁড়িয়ে আছে হিমেল। তার চোখে চিন্তার ছাপ, মুখে অভিমানের ছায়া, মনের মধ্যে এখনো অশান্তি। কিন্তু গভীর রাতে সেও নিজের সাথে রুচ্ছে নীরবে। পার্কের নিস্তব্ধতা রাত্রিতে বাতাসে হালকা শীতলতা ছড়িয়ে দিয়েছে। আকাশে কালো মেঘের গাঢ় ছায়া, মাঝে মাঝে ঝলসে ওঠার দূরে বিজলি আলো চারপাশটা আরও রহস্যময় করে উঠেছে। গাছের পাতাগুলো যেন হাওয়ার সাথে চুল মিলিয়ে ফিসফিস করছে। হিমেল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। এখনো আসছে না কেন মেয়েটা? হঠাৎ দূর থেকে এক ধ্বনি ভেসে আসে, দৌড়ানোর শব্দ। সেই সাথে রামিসার চঞ্চল কণ্ঠের শ্বাস নেওয়ারও শব্দ যেন গভীর রাতকে আরও নিস্তব্ধতা চিরে ফেলেছে। হিমেল পিছনে ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে তার চোখ আটকে যায় টলমলে এই চোখে দৌড়ে আসতে থাকা রমণের দিকে। রামসেনা সমস্ত আবেগ উজাড় করে দিয়ে দৌড়াচ্ছে, তার চুলের বাতাসে উঠছে। প্রতিটি পদক্ষেপ মাটির উপর ধাক্কা লেগে কাঁপছে যেন তার সমস্ত চিন্তা শক্তি। তার হৃদয় বেদনা ভারে ভারী, কিন্তু পায়ে যেন এক উদাম জোর। চোখে অনুশোচনা, ঠোঁট কামড়ে ধরে রামিসার চঞ্চলতা আর সমস্ত অবক্ত কথাকে প্রকাশ করছে।
হিমেল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রামিসা দৌড়ে এসে হঠাৎ থেমে যায় হিমেলের ঠিক সামনে, যেন সমস্ত পৃথিবী থমকে গেছে তার জন্য। তার চোখে চোখ রেখে সে দাঁড়িয়ে যায়, নিঃশ্বাস উতাল ঝড়ের মতো একটা অস্থিরতা। রামিসার চোখ দিয়ে যেন অশ্রু গড়িয়ে আসতে চাইছে, কিন্তু সে কথা বলার আগেই সেই আবেগ গলা আটকে আসছে। সে একবার ঝুঁকে হাঁপিয়ে ওঠে, হাত দিয়ে নিজের কপালে ঘাম মুছে নেয়। হিমেল এখন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রামিসার দিকে। এইভাবে দৌড়ে আসা মানে কি? হেঁটেও তো আসা যায় নাকি? কপট রাগ দেখিয়ে হিমেল বলে ওঠে, এভাবে পাগলের মতো দৌড়ে আসলে কেন? কুকুর কি পিছু দাওয়া করেছিল তোমার? হেঁটে তো আসতে পারো নাকি? রামিসা ভুরু কুঁকচায়। কার জন্য এত কষ্ট করে পালাচ্ছিল সে? আজব তো, সে অনেকক্ষণ ট্যাক্সি গাড়ি খুঁজেছে, কিন্তু কিছুই পায়নি। এই কারণে শুধুমাত্র সে এই লোকের জন্য এত দূর থেকে এইভাবে দৌড়ে দৌড়ে এসেছে। আর এই লোক তাকে রাগ দেখাচ্ছে। রামিসাও কিঞ্চিত রাগ দেখিয়ে বলে উঠল, আপনি এখন আমার সাথে এমন ব্যবহার করছেন? আসলে আপনি একটা চিকা। হিমেল ভুরু কুঁকচে তাকিয়ে রইল। এখানে এসেছো কেন? কে চাই? রামিসা ইচ্ছে করল হিমেলের মাথা ফাটাতে। সে তো নিজেও এখানে তার জন্য অপেক্ষা করছে, আর এখন তাকে জিজ্ঞাসা করছে যে। কি চাই? ঢং দেখে পাচ্ছি না। তবুও সেদিনের কথা মনে পড়তে রামিসা মাথা নিচু করে। আপনাকে চাই। হিমেলের কপালে আরও ভাঁজ পড়ল। রামিসাবের মাথা তুলে অসহায়ভাবে বলল, এমন করছেন কেন আপনি? ফোন করেছি কতবার বলুন তো আমি আপনাকে? কল ধরেননি কেন? সামান্য একটু কারণে এত রাগ করলে হয়? শুধু শুধু রাগারাগি করেন। আমি তো মানলাম আমার ভুল হয়েছে, তাই বলে এমন করবেন? হিমেল ঠান্ডা গলায় বলল। তোমাকে কে বলেছে আমি রাগ করেছি? রামিসা অবাক হয়ে বলল, রাগ করেননি? সবাইকে নিজের মতো ভাবো। রাগ করলে আমি এখন এত রাতে এখানে তোমার জন্য অপেক্ষা করতাম? হিমেল মাথা নিচু করে ফেলল। আর একটু নীরবতা। রামিসা কিছুক্ষণ পর বলে উঠল, শুনুন, ভাইয়া সব জেনে গিয়েছে। হিমেল বলল। তোমার আগে আমি জানি। রামিসা এবার দুষ্টুমি হাসি দিয়ে বলল, আপনিও নাকি ভয় পেয়েছিলেন ভাইয়াকে? হিমেল আমতা আমতা করে বলল। একটু ভয় পেতেই লাগবে। রামিসা খিলখিল করে হেসে উঠল। হিমেল মুগ্ধ হয়ে দেখলো ওর হাসি। এরপরেই হঠাৎ রামিসা কোমর চেপে নিজের কাছে নিয়ে এলো। রামিসা প্রথমে হকচকিয়ে গেলেও দু হাতে এখন হিমেলের বুকের ওপর। হিমেল একটু বাঁকা হয়ে হিমেল একটু বাঁকা এসে দুষ্টুমি স্বরে বলল। ওই দিন ওভাবে কান্না করেছিলে কেন? রামিসা থতমত খেয়ে বলল। কই, কোথায় কান্না করেছিলাম না তো? হিমেল বলল। আমি তো নিজ চোখে দেখলাম। রামিসা কিছু বলল না, একটু পর লাজুক হয়ে বলল। শুনুন, হিমেল বলল। বলুন। ভালোবাসি। বলেই রামিসা মাথা নিচু করে রইল। খুব লজ্জা লাগছে তার। হিমেল নীরব হয়ে তাকিয়ে রইল। রামিসা কিছুক্ষণ পর মাথা তুলে তাকালো, দেখলো হিমেল অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। তার চোখ ও অন্য কিছু একটা রয়েছে। রামিসা একটু লাজুক কণ্ঠে বলল। ওভাবে তাকিয়ে রয়েছেন কেন? কি দেখছেন? হিমেল কিছুক্ষণ চুপ থেকে বলল। বিয়ে করবে আমাকে? রামিসা মাথা নিচু করে বলল। ভাইয়া ভাবি তো রাজি আছে। আয়নার ভাবি এমনি তো রাজি। আমি তোমার কথা জিজ্ঞেস করেছি, তুমি বিয়ে করবে আমাকে? রামিসা উপর নিচে মাথা দোয়ালো। হিমেল এবার রামিসার কাঁধে হাত দিয়ে তাকে আরও কাছে টেনে নিল। এবারে তার কপালে ছোট্ট চুমু খেলো। রামিসা পুরো শরীর শিউরে উঠেছে, কেঁপে উঠল তার ছোট্ট দেহখানা। হিমেল কপাল থেকে ঠোঁট ছড়িয়ে নিয়ে রামিসার চোখে চোখ রাখলো। রামিসা লাজুক হেসে বলল। এটা প্রথম। হিমেল বলল। কি? রামিসা এক আঙুল দিয়ে কপালে এর দিকে ঠেকিয়ে বলল। হিমেল অন্যদিকে তাকে একটু। এই যে চুমু, প্রথমবার চুমু খেলেন। শব্দ করে হেসে বলল। এটা প্রথম না, এটা তৃতীয়। রামিসা অবাক হয়ে বলল। তৃতীয়বার কিভাবে? হিমেল দুষ্টুমি এসে বলল। তুমি আমার সামনে এর আগে কতবার অজ্ঞান হয়েছো? রামিসা আনমনে বলল। দুবার। হিমেল ঠোঁট গোল করে বলল।
ও আচ্ছা। প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারে রামিসার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। সে হিমেলের বুকে ধাক্কা দিয়ে বলল, আপনি এত খারাপ? আমি আপনাকে ভালো ভেবেছিলাম। আপনি আমার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়েছেন। আমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম আপনি চুমু খেয়েছিলেন। ছি, আপনি খুব খারাপ। হিমেল দুহাত বুকে গুজে বলল, আমি ভদ্র ছেলে, এর জন্য শুধু চুমুই খেয়েছি, অন্য কিছু তো করিনি। প্রথমবার যখন গাড়িতে চুমু খেয়েছিলাম তখন যেভাবে কেঁপে উঠেছিলে, ভয় পেয়েই তোমাকে ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলাম। জ্বর টর আসবে ভেবেছি। রামিসা বলল। আপনি এত লুচু আমি আগে জানতাম না। হিমেল আবার ওর কাছে টেনে নিল আর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। আমি আরো কতটা লুচু বিয়ের পরে বোঝাবো তোমাকে। রামিসা মুখ ভ্যাংচালো আর বলল। আমি এখন বাড়ি যাব, ছাড়ুন। হিমেল বলল, কিসের বাড়ি যাবা? কবে হাড্ডি হতে যাবা তুমি? মানে? হিমেল একটু সিরিয়াস ভঙ্গিতে বলল। একটু পর আয়নের জন্মদিন, ভুলে গেছো তুমি? রামিসা মনে পড়তে সে মাথায় হাত দিয়ে বলল। হাই আল্লাহ, একটু মনে ছিল না। সব আপনার দোষ, আপনার জন্য ভুলে গেছি। সেম হিয়ার। কটা বাজে এখন? একটু পর 12টা বাজবে। ভাবি আয়নকে সারপ্রাইজ দেবে। তুমি ওখানে গিয়ে কাবাবে হাড্ডি হতে যাবে কেন? আজকে আমরা সারা রাত এই পার্কে কাটাবো। ভোরবেলা তোমাকে দিয়ে আসবো বাড়িতে, তখন আয়নকে উইশ করো। কিন্তু আমি এখানে আপনার সাথে কিভাবে থাকবো? পার্কে রাত্রের বেলা একা একা। ভাইয়া ভাবি জানলে কি হবে? ভাবি জানে, আর ওদের মাঝখানে কলা গাছ হয়ে দাঁড়ানোর কোনো দরকার নেই। আর তোমাকে নিয়ে তো আমি এখানে বাসর করাচ্ছি না। আমি আজ এখানে সারা রাত একটু চন্দ্রবিলাস করবো শুধু। রামিসা মুস্কি হেসে বলল। আচ্ছা। রামিসা রামিসার এক হাত মুঠোয় খুলে হিমেল আবেগী কণ্ঠে বলে উঠল। চাঁদের আলোয় তুমি যেন রূপের কাব্য, রাতের স্নিগ্ধতাতে মোহময় তোমার প্রতিটি আবছা। তুমি আমার রাত্রির সূর্য, তুমি আমার স্বপ্নের আশা। রাতের নীরবতা যেন ঘরের চারপাশে চাদর হয়ে ঢেকে রয়েছে। আয়া নীল পাঞ্জাবিটা পরে উপরে ওঠে তাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা ধীরে ধীরে খুলে পা রাখতেই অন্ধকারে এক মোহময়তা তাকে ঘিরে ধরল। চারিদিকে নিস্তব্ধতা, প্রতিটা প্রাচীর, প্রতিটি আসবাবপত্র যেন সব কিছু এক অন্ধকারে গভীরে লুকিয়ে আছে। আয়ন কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, অবাক হয়ে চারপাশটা দেখে। দমকা বাতাসে হালকা আর শীতলতায় তার মুখে লাগছে। মনের গভীরে কিছু একটা অনুভব করে সে, কিন্তু ও কিছুই বোঝার আগে হঠাৎ দূরে থেকে ছোট্ট ছোট্ট ক্ষীণ আলোয় ঝলকানি চোখে পড়ে মোমবাতি আলো। আর সেই আলোতে প্রথম নজরে আসে দুটি গভীর টানার চোখ। মোমবাতি আলোয় সেই চোখগুলো যেন পুরো অন্ধকারকে ভেদ করে আলো ছড়িয়ে দিচ্ছে, মায়াবী, স্নিগ্ধ এবং অপূর্ব সুন্দর। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সেই চোখের অধিকারিণী নীল শাড়িতে জড়িয়ে থাকা আত্মিকা। মোমবাতি আলো নিয়ে এগিয়ে আসে সে। মোমবাতি কাঁপা কাঁপা আলোতে তার মুখের পড়ে এক মোহনীয় আভা। তার চুল হাওয়ায় হালকা উঠছে আর শাড়ির রং নীল, যেন রাতের অন্ধকারকে চ্যালেঞ্জ করেছে। চারপাশে সব কিছু যেন মুহূর্তে স্নান হয়ে যায়। মোমবাতি আলোয় কোমল স্পর্শে আদ্রিকা আর মুখে প্রতিটি রেখা যেন নতুন করে ফুটে উঠেছে। তার চোখে গভীরতা, ঠোঁটের কোণে লুকানো এক চঞ্চল মৃদু ও হাসি এবং মুখে শান্ত মায়া। আয়নের চোখ যেখান থেকে এক মুহূর্তের জন্য সরছে না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। তার হৃদয় ধীরে ধীরে আবেগে ভরে ওঠে। এমন গভীর রাতে এই মায়াবী মুহূর্ত যেন বাস্তবে এর চেয়েও বেশি সুন্দরময় লাগছে। আদ্রিকা আরও এগিয়ে এসে মোমবাতিটা তুলে ধরে আয়নের মুখের কাছে এনে মোমবাতি এই নরম আলো তাদের মুখে এর পরবর্তী দূরত্ব যেন মিলিয়ে যায়। তার চোখে এক অদ্ভুত অনুভূতি,
যেন ও সমস্ত কথার চেয়ে শক্তিশালী। আয়ন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই অন্ধকার রাতে মোমবাতি আলো আর আদ্রিকার মায়াবী উপস্থিতি যেন তার কাছে সবচেয়ে সুন্দর উপহার হয়ে আসছে। এই মুহূর্তে পৃথিবীর সব কিছু থেমে যাক, আর তাদের দুজনের হৃদয় মোমবাতি শিখার মতো জ্বলে উঠেছে। আর তাদের দুই হৃদয় মোমবাতির শিখার মতো আলো ছড়িয়ে দিয়েছে, নিঃশব্দে ভালোবাসা প্রকাশ করে দিয়েছে। আয়নের এ ঋদ্ধ ও আয়নের ঋদ্ধ মুগ্ধতায় ভরে ওঠে। তার সমস্ত ক্লান্তি এই সঙ্গে মিলিয়ে গেছে। এক গভীর রাতে অন্ধকারের ঘরটা এখনও আর অন্ধকার মনে হচ্ছে না। মোমবাতি আলোয় আর নীল শাড়িতে আদ্রিকার উপস্থিতি যেন পুরো পৃথিবীকে আলোকিত করে তুলেছে। আয়ন একটা শুকনো ঢোক গিলল, কিছু বলতে চাইল। আদ্রিকা হাত তার এক হাতে দিয়ে আলতো করে আয়নের ঠোঁটে চেপে ধরে রাখে। এরপর একটু কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, এখন আপনার কথা বলার অধিকার নেই মিস্টার চৌধুরী। আজ আপনি নন, আজ শুধু আমি বলবো, আপনি শুনবেন। আয়ন রোবটের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার চোখ তো বিচরণ করছে আদ্রিকাকে। এ কে রমণী? সে তো আজ প্রথম দেখছে তাকে। আদ্রিকা জিজ্ঞেস করল। কি দেখছেন ওভাবে? আয়ন আনমনে অপুষ্ট স্বরে বলল, তোমাকে। কেন, আগে কখনো দেখেননি? না, এই রূপে, এভাবে আগে কখনো দেখিনি। আদ্রিকা মোমবাতিটা একপাশে রেখে আয়নের কাছে এর থেকে পেছাতে থাকে। আয়ন তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আশেপাশে কী হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো হাজার বছর ধরেও তাকিয়ে ধরে থাকতে পারবে আদ্রিকার দিকে। আদ্রিকা একটু পেছনে গিয়ে পাশে থাকা টেবিল থেকে গোলাপ ফুলের তোড়া তুলে আনে। সে খুব যত্ন সহকারে সাজিয়েছে। হঠাৎ করে আদ্রিকা একটু হাঁটু গেড়ে বসে আয়নের সামনে। এই পর্যায়ে আয়নের হুঁশ ফেরে। সে কি চাচ্ছে মেয়েটা? এবার একটু মিষ্টি এসে গোলাপের ফুল তোড়াটা দু হাতে আয়নের দিকে এগিয়ে দিয়ে বলে, আজকের এই রাত, এই বিশেষ দিন শুধু আপনার জন্য সাজিয়েছি, কারণ আপনি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, শুধু দিতে পারি আমার সবটুকু ভালোবাসা, যতটুকু আপনার প্রাপ্য। আপনি কি জানেন আপনি ছাড়া আমার জীবনটা কতটা ফাঁকা, কতটা অর্থহীন? আমি বারবার ভুল করেছি, কিন্তু আপনার প্রতি আমার এই ভালোবাসা, এটা কোনোদিনও ভুল হতে পারে না। আয়নের স্পন্দন বেড়ে যায়। আদ্রিকার চোখে তখন এক গভীর ভালোবাসার ছাপ। চোখে জমে কোণে থাকা অশ্রুগুলো মন্ত্রী আলোতে চিকচিক করছে। সে আবারও বলতে শুরু করলো, জানেন, আমি খুব লোভী, আমি সত্যি অনেক লোভী, কিন্তু শুধুমাত্র সেটা আপনার ভালোবাসার জন্য। আপনি জানেন আপনার পাশে আমার কাউকে সহ্য হয় না, একটুকু সহ্য হয় না। আপনি যখন আগে ফারজানাকে ভালোবাসতেন, আমার বুকটা পুড়ে যেত, আত্মহত্যা করতে ইচ্ছে করতে, আমার মরে যেতে ইচ্ছে করতো, খুব কষ্ট হতো। তখন তো আপনি আমার ছিলেন না, আর না তখন আপনি আমাকে ভালোবাসতেন, এই জন্য তাও সহ্য করে নিয়েছি। কিন্তু এখন তো আপনি আমাকে ভালোবাসেন, আমি এখন আপনাকে অন্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে পারবো না। আপনি শুধুই আমার, শুধুই আমার, আর কারো নন। খুব ভালোবাসি আপনাকে। আয়নের চোখ দুটো ভরে গেল। যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে। আয়নের এখন ইচ্ছে করছে আদ্রিকাকে বুকের সাথে জাপটে ধরতে, কিন্তু সেই শক্তি তো তার নেই। আদ্রিকা আরও সামনে এগিয়ে আসে, কণ্ঠ আরও আবেগ মিশিয়ে বলে, এই গোলাপগুলো আমার হৃদয়ের প্রতীক, প্রতিটি পাপড়ি যেন আপনার জন্য বোনা। আপনার প্রতি এই ভালোবাসা প্রতিটি মুহূর্তে যেন আরও বেশি করে গভীর হয়। আমি পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে শুধু আপনার জন্য বাঁচতে চাই। আপনার প্রতিটা হাসি, প্রতিটা স্পর্শ আমার জীবনের সবচেয়ে দামি উপহার। আমি হয়তো শতবার ভুল করেছি, কিন্তু আমি প্রতিবার আপনার কাছেই ফিরে আসতে চাই, আপনার কাছে ভালোবাসার মধ্যে হারিয়ে যেতে চাই। আমাকে ফিরিয়ে দেবেন না। আয়ন স্তব্ধ। আবেগ ভরা এই মুহূর্ত তার হৃদয় যেন শব্দহীন হয়ে গেছে। আদ্রিকার মুখে প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে গভীর গিয়ে আঘাত করছে। তার হৃদয় স্পর্শ, চোখের গভীর আবেগ সব কিছু যেন এক অন্যরকম মোহ তৈরি করছে। আয়ন আর নিতে পারল না।
দ্রুত গতিতে আদ্রিকাকে উঠিয়ে নিজের বুকের সাথে মিশে নিল। চাপতে ধরল মেয়েটাকে। চোখের পানি আটকে রাখতে পারল না, কেঁদে ফেলল। আদ্রিকাও জড়িয়ে ধরল আয়ানকে। আয়ান ভেজা কণ্ঠে বলল, আর বলো না, দোহাই লাগে, আর কিছু বলো না তুমি। আমি আর শুনতে পারবো না। ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। আমি পারবো না, এই অনুভূতি প্রকাশ করতে পারবো না। পৃথিবীতে এখনো এমন কোনো শব্দের জন্ম হয়নি যার দ্বারা আমি আমার ভালোবাসার প্রকাশ করতে পারবো। কিন্তু খুব ভালোবাসি তোমায় আমি। এবারে আয়ান তাকে বুক থেকে সরিয়ে আদ্রিকার মুখে নিজের দুহাতে নিয়ে কপালে কপাল ঠেকিয়ে নিল। তারপর বলল, আদ্রিকাও কেঁদে ফেলেছে। সে কিছুই বলল না। আয়ান কপাল ঠেকিয়ে তার দিকে তাকিয়ে রইল। দুহাতে যত্ন করে চোখের পানি মুছে দিল। আদ্রিকা আবেগের চোখে দুটো বন্ধ করে ফেলেছে। এরপর আয়ান তার কোমর টেনে কপালে দীর্ঘ সময় নিয়ে আর একটু চুমু খেলো। আদ্রিকা ছিন্ন মুখের দিকে একবার তাকিয়ে রয় আয়ান। এবার এলোপাথারি আদ্রিকা সারা মুখে চুমু খেতে শুরু করলো। এধারে একেধারে দু চোখের পাতায়, নাকে, দুই গালে, এমনকি দুই কানেও, লতিতেও আলতো চুমু খেলো। আদ্রিকাও দু পা উঁচু করে আয়ানের কপালে টুপ করে চুমু খেলো। এরপর আয়ান আর কিছুই বলতে যাবে তার আগেই ঘড়ি কাঁটা ঠিক 12টা চলে গেল। বেজে উঠল ঘন্টা। আদ্রিকার ঠোঁটে প্রসারিত করে বলল, শুভ জন্মদিন আমার ব্যক্তিগত পুরুষ। আয়ান অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বলল, আজ কয় তারিখ? আপনি ভুলে গিয়েছেন তাই না? ইস, একটুকু মনে ছিল না। আয়ান 2 আঙুল কপালে ঘেঁষে বলল। আদ্রিকা দুষ্টু এসে বলল, এখন দেখছি আপনাদের কারোরই মনে ছিল না। হিমেলেরও মনে নেই, রামিসারও মনে নেই, আপনারও মনে নেই। আমি ছাড়া সবাই ভুলে গেছেন। তুমি আমার জন্মদিনের জন্য এত কিছু করেছো। আদ্রিকা ওপর নিচে মাথা দোয়ালো। আয়ান আবারও তার কপালে চুমু খেলো আর বলল, আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন এটা, আর আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো তুমি। ধন্যবাদ। আমার জীবনে তোমার আগমনের জন্য ধন্যবাদ। আমার জীবনটাকে এভাবে সাজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ বউ। এরপর হঠাৎই আয়ানের চোখ গেল আদ্রিকার ঠোঁটের দিকে। দুষ্টু এসে বলল, বউ, আমার আজকে ড্রাগন কালারের লিপস্টিকটা পরেছে দেখছি, তাহলে তো একটু টেস্ট করতে হয়। বলে এই ঠোঁট এগিয়ে নিয়ে গেল আয়ান। আদ্রিকা আর তার হাত দিয়ে আয়ানের ঠোঁট চেপে ধরল। হুম, এখন না, আগে চলুন কেক কাটবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর সব হবে। এরপরে চন্দ্রবিলাস করব আজ। আয়ান নিজের পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করে আদ্রিকার সামনে ধরল। আদ্রিকা অবাক হয়ে বলল, এটা কেন এনেছেন আজকে? আদ্রিকা মিষ্টি হাসলো। আয়ান নিজে হাতে মালাটা গড়িয়ে দিল আদ্রিকার চুলে। পরিয়ে দিল আদ্রিকার চুলে। এরপর আদ্রিকার পেছনে ঘুরিয়ে তার ঘাড়ে একটা চুমু খেয়ে মুখ গুজে বলল। বলেই তার আর এক হাত শাড়ি ভেতরে দিয়ে গলিয়ে দিল আদ্রিকা উন্মাদ পেটে। কেঁপে উঠল মেয়েটা। খামচে ধরল আয়ানের পাঞ্জাবির কলার। আয়ান আর এক হাতে আদ্রিকা আর হাত পুড়ে নিল, যে হাতে চুমু খেলো। তারপর কানে কাছে ফিসফিস করে বলল,